নিয়মিত ভালোবাসার গল্প পেতে আমাদের সাব্বির ডায়েরি অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ সবাইকে। আলহামদুলিল্লাহ, আপনারা আজ থেকে আইনিভাবে স্বামী স্ত্রী হয়ে গেছেন। সাবিহা বোকা, যেন কিছুই বুঝতে পারছে না। একবার রাতিয়ান তো আরেকবার রূপসারদের দিকে তাকাচ্ছে। তারপর রাতিয়ান সাবিহার কানের কাছে গিয়ে ফিসফিস করে বলে, অধিকার, তাই না? এখন পুরো সাবিহাটাই যে আমার। এখনো কি অধিকারের কথা বলবেন আপনি? খুব জ্বালিয়েছেন আমায়। এবার আপনাকে জ্বলতে হবে মিস রাতিয়ান। তৈরি থাকুন। কিছুক্ষণ পরেই রাতিয়ানের কল আসে। রিসিভ করে সে উত্তেজিত হয়, বলে ওঠে, কে? আমি এক্ষুনি আসছি। হসপিটালের করিডোরে দাঁড়িয়ে আছে রূপসা, সিজান, হৃদিতা, সাবিহা এবং রাতিয়ানের ফুফা নাইম রহমান। কল করেছিল। মন কালকে কার অ্যাক্সিডেন্ট করেছে, আর সিজিতা বেগম মন আর কখনো নিজের পায়ে দাঁড়াতে পারবে কিনা ডক্টর শিওর বলতে পারছে না। এই কথা শোনার মাত্রই জ্ঞান হারিয়ে ফেলেছে। মনের এমন অবস্থার কথা শুনে মনের করা অপমান সবকিছু ভুলে গিয়ে মনকে দেখার জন্য রাতিয়ানের সাথে হসপিটালে আসে সাবিহা। সাবিহার সাথে সাথে হৃদিতা, রূপসা, সিজান চলে আসে। রাতিয়ান গিয়ে নাইম সাহেবকে সামলাচ্ছে। তার একমাত্র আদরের মেয়ে, তার প্রিয়তমা স্ত্রী, দুইজন হসপিটালের বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে। যাকে নিজের বুকের মাঝে লুকিয়ে রেখে লালন পালন করছে, যার এক বিন্দু কষ্ট সে সইতে পারে না, তাকে এভাবে নিস্তেজ হয়ে পড়ে থাকতে দেখে নিজেকে সামলাতে পারছে না। সে নিজেকে ঠিক রাখতে পারছে না। তাদের একমাত্র মেয়ে মন কার অ্যাক্সিডেন্ট একটি পা হারিয়ে ফেলেছে। অপর পা ঠিক হওয়ার 90% চান্স রয়েছে। মাথা খুব বাজেভাবে আঘাত পেয়েছে। কাল অফিস থেকে ফেরার পথে তার গাড়ির সাথে একটি মালবাহী ট্রাকের সাথে ধাক্কা খায়। অবশ্য অ্যাক্সিডেন্টের মূল কারণ হলো সে রাতিয়ান সাবিহার ওপর ভীষণভাবে রেগে যায়। নিজের রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে হাই স্পিডে গাড়ি চালাচ্ছিল। হঠাৎ করে ট্রাকের সামনে পড়ে যায়। তার গাড়ি হাই স্পিডে গাড়ি চালানোর জন্য সাথে সাথে ব্রেক করতে না পারায় অ্যাক্সিডেন্ট হয়। তারপর সেইখানে লোকজন মিলে মন আর ট্রাক ড্রাইভারকে হসপিটালে নিয়ে আসে। সেই দিন অফিসে মন রাতিয়ানের কেবিনে গিয়ে রাতিয়ানকে জড়িয়ে ধরে বলতে শুরু করে, আমি তোমায় ভালোবাসি রাতিয়ান, ভীষণ ভালোবাসি। রাতিয়ান মনের এমন আচরণে প্রথমে ভ্যাবাচাকা খেয়ে যায়। পর মুহূর্তে মনের এভাবে জড়িয়ে ধরায় রাতিয়ান রেগে যায়। রেগে গিয়ে মনকে এক ঝটকায় নিজের থেকে সরিয়ে দেয়। তারপর প্রচণ্ড রেগে বলে ওঠে, নেক্সট টাইম এমন ভুল কখনো করবে না মন। সেটা তোমার জন্য ভালো হবে না। কথাটা মনে রেখো। রাতিয়ানের কথায় পাত্তা না দিয়ে মন গিয়ে পুনরায় রাতিয়ানকে জড়িয়ে ধরে। তারপর বলে, দেখো রাতিয়ান, আমি তোমায় অনেক ভালোবাসি। আমি জানি তুমি আর রাস্তার মেয়ে সাবিয়াকে ভালোবাসো। সাবিহাকে ছোট করে অনেক কথা বলতে থাকে। আর তখনই সাবিহা রাতিয়ান আর মনকে দেখে। তারপর সে ওয়াশরুমে চলে যায়। রাতিয়ান মনের এমন ব্যবহার আর সাবিহার সম্পর্কে এমন বাজে কথাগুলো সহ্য করতে পারে না। সে প্রচণ্ড রেগে মনকে নিজের থেকে ছাড়িয়ে ঠাস করে দুই গালে দুটো থাপ্পড় লাগিয়ে দেয় আর বলে, তোকে এই থাপ্পড় দুটো আগেই লাগানো দরকার ছিল। তাহলে আর সাবিহার সম্পর্কে তুই বাজে কথা বলতে পারতি না। আর হ্যাঁ, আমি সাবিহাকেই ভালোবাসি। সাবিহার সম্পর্কে বাজে কথা বলার সাহস কোথায় পেলি তুই? নেক্সট টাইম তোকে যেন আমার অফিসে না দেখি। বলেই রেগে অফিস থেকে বের হয়ে যায় রাতিয়ান। আর মন রাতিয়ানের এমন ব্যবহার সহ্য করতে পারে না। তার সব রাগ ঘৃণা গিয়ে সাবিহার ওপর পড়ে। সে রেগে সাবিহার কেবিনে গিয়ে সাবিহার সাথে বাজে ব্যবহার করে। তারপর রেগে অফিস থেকে বের হয়ে যায়। মন এতটাই ঢেকে যায়, সে হাই স্পিডে গাড়ি ড্রাইভ করে যায়। ফলে তার অ্যাক্সিডেন্ট হয়। তারপর ঘটনা তো আপনাদের জানা। বর্তমানে মনকে ঘুমের ইঞ্জেকশন দিয়ে ঘুমে রাখা হয়েছে। তার চিকিৎসার জন্য দেশের বাহিরে নিয়ে যাওয়া হবে। ডক্টর ভরসা দিয়েছে দেশের বাহিরে গিয়ে চিকিৎসা করা হলে তার পা ঠিক হওয়ার 80% সম্ভাবনা রয়েছে। তাই রাতিয়ান আর নাইম রহমান মনকে দেশের বাইরে নেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। সারাদিন তাদের হসপিটালে কাটলো। বিকেল 5টায় মনের ফ্লাইট। তাই রূপসা, হৃদিতা, সাবিহা হসপিটাল থেকে গেছে। সিজান চলে গেছে অফিসে। বিকেল 4টা নাগাদ মনের ঘুম ভেঙে যায়। রাতিয়ান, নাইম রহমান মনের কেবিনে যায় মনের সাথে দেখা করতে। রাতিয়ান গিয়ে মনের বেডের পাশে বসে জিজ্ঞেস করে, এখন কেমন লাগছে? একটু ভালো লাগছে কি? এখন ভালো লাগছে।
সব সময় কেন এত পাগলামি করো মন? আজকে তোমার রাগ আর জেদের কারণেই এই অবস্থা। মন হালকা করে হাত উঠিয়ে রাতিয়ানের হাতে হাত রেখে মুঠো পুড়ে নেয়, তারপর কান্না করে দিয়ে বলতে থাকে। আমায় ক্ষমা করে দিও রাতিয়ান, আমি ভুল করে ফেলেছি। রাতিয়ান কিছু বলতে যাবে তখনই কেবিনের সাবিহা, রূপসা আর রিদিতা প্রবেশ করে। সাথে সাথে রাতিয়ান হাত সরিয়ে নিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। মন হেসে দেয়, তারপর সাবিহাকে নিজের কাছে ডাকে। সাবিহা মনের কাছে যাওয়ার পরে মন সাবিহাকে তার পাশে বসতে বলে। সাবিহা মনের পাশে বসে। তুমি কিন্তু অনেক বাজে সাফিয়া, সেই তুমি আমার থেকে আমার রাতিয়ানকে কেড়ে নিলে। সাবিহা অপরাধীর মতো মাথা নিচু করে বসে থাকে, কিছু বলে না। এই মেয়ে, তাকাও আমার দিকে, তাকাও বলছি। সাবিহা মনের দিকে তাকায়, সাথে সাথে মন আবার কেঁদে ওঠে। সাবিহাকে বলতে থাকে। সরি সাবিহা, আমি তোমার সাথে অনেক খারাপ ব্যবহার করেছি, অনেক বাজে ব্যবহারও করেছি, তবুও তুমি আজ আমায় দেখতে এসেছ। আসলে তুমি অনেক ভালো মনের মানুষ, আর ভালো মানুষদের সাথে সব সময় ভালো হয়। তার জন্যই হয়তো আমি রাতিয়ানকে 1000বার চেয়েও পেলাম না, আর তুমি না চাইতেও পেয়ে গেলে। মনের কান্না দেখে সাবিহার কান্না করতে থাকে। জানো তো, আমার মা সব সময় বলতো আমার রাগ আর জেদের কারণে একদিন আমি সব হারাবো। দেখো, আমি সব হারিয়ে ফেললাম, আজ আমি সব হারিয়ে ফেললাম। তবে রাতিয়ান কিন্তু তোমাকে অনেক ভালোবাসে, কখনো রাতিয়ানকে কষ্ট দিও না সাবিহা। ওদের কথার মাঝে নার্স এসে বলে সবাইকে বাহিরে যেতে, রুগীকে রেস্ট নিতে হবে, ওনার 5টায় ফ্লাইট। তারপর সবাই কেবিন থেকে বের হয়ে যায় মনকে রেখে। নাইম রহমান, মুন আর সিজিতা বেগমকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসবে রাতিয়ান। সাবিহা, রূপসা, রিদিতা মুনদের রাতিয়ানের গাড়িতে উঠে দিয়ে বাসায় চলে আসবে। রিদিতা আর রূপসা রিকশার জন্য দাঁড়িয়ে আছে। সাবিহা মুনদের সবাইকে বিদায় দিয়ে রূপসাদের কাছে আসার সময় রাতিয়ান সাবিহার সামনে এসে দাঁড়ায়। আপনি কোথায় যাচ্ছেন? কেন স্যার? বাসায়। আপনি গাড়িতে উঠুন। কেন স্যার? আমি তো বাসায় যাব। বেশি কথা বলবেন না, আমি বলেছি তাই। আপনি গিয়ে গাড়িতে বসবেন, নাকি এখনো বলবেন আমার কোনো অধিকার নেই আপনার উপর? কিন্তু স্যার, রূপসা দিদিটা আমার জন্য অপেক্ষা করছে। আপনি বসুন, আমি আসছি। বলে গাড়িতে বসিয়ে দেয় সাবিহাকে। তারপর রাতিয়ান রূপসাদের কাছে গিয়ে কিছু কথা বলে ফিরে আসে। তারপর রূপসা আর রিদিতা চলে যায়। মনদের এয়ারপোর্টে পৌঁছে দিয়ে সাবিহা আর রাতিয়ান ফিরে আসে। সাবিহা এখনও কান্না করে চলেছে। মনের মা মন যাওয়ার সময় অনেক কান্না করছিল, তাদের সাথে সাথে সাবিহাও অনেক কান্নাকাটি করে। মাঝে কয়েকবার সাবিহাকে ধমক দিয়েছে কান্না থামানোর জন্য, কিন্তু সে এখনও কান্না করে চলেছে। এবার রাতিয়ানের আর ইচ্ছা হলো না সাবিহাকে রাগ দেখানো। হঠাৎ মাঝ রাস্তায় গাড়ি থামিয়ে ফেলে। রাতিয়ান সাবিহার হাত দুটো ধরে নিচের দিকে ফিরিয়ে নরম স্বরে বলে, কান্না থামান সাবিহা, আপনাকে কান্না করতে দেখলে আমার এই কানে ভীষণ ব্যথা অনুভব করি। বুকের পাশে হাত রেখে বলে রাতিয়ান। রাতিয়ান সাবিহার চোখের জল মুছে দিয়ে সাবিহার দিকে তাকিয়ে বলে, কেন এমন হয় আমার সাথে? কেন আপনাকে কান্না করতে দেখলে আমার এত কষ্ট হয়? বলতে পারবেন আপনি? জানি বলতে পারবেন না আপনি। বলে গাড়ি স্টার্ট দিয়ে সামনে তাকিয়ে ড্রাইভে মনোযোগ দেয়। আর সাবিহা রাতিয়ানের বলা কথাগুলো ভাবতে থাকে, আর রাতিয়ানের দিকে অবাক হয়ে পলকবিহীন দৃষ্টিতে তাকিয়ে থেকে কিছুক্ষণ পরেই সে ঘুমিয়ে পড়ে। সারা দিন তার ওপর অনেক কিছুই ঘটেছে, ক্লান্তিতে চোখ লেগে যায়। সাবিহা উঠুন। সাবিহা তো ঘুমে বিভোর, সে যেন রাতিয়ানের কথাগুলো শুনতে পায়নি। রাতিয়ান এবার সাবিহার দিকে এগিয়ে গিয়ে কপালে লেগে থাকা চুলগুলো সরিয়ে দিয়ে আদর মাখা স্বরে ডেকে ওঠে। এবার সাবিহা জেগে যায়। রাতিয়ানকে নিজের এত কাছে থেকে ছিটকে সরে যায়। তারপর তুতলিয়ে বলে ওঠে, আমরা কি এসে গেছি? রাতিয়ান গম্ভীর স্বরে বলে, আমরা এসেছি, 30 মিনিট হয়ে গিয়েছে। কি 30 মিনিট? আপনি আমাকে ডাকেননি কেন? ডেকে দিলে তো ঘুমন্ত পরিটাকে মন ভরে দেখতে পারতাম না, তাই। সিট বেল্ট খুলতে খুলতে বলে সাবিহা। চোখগুলো বড় বড় করে বলে ওঠে, কি? কিছু না, নামুন এখন। নাকি গাড়িতেই থাকার ইচ্ছে? থাকার ইচ্ছে থাকলে বলতে পারেন, আমি আপনাকে সহ গাড়ি লক করে রেখে যাই, তারপর সারা রাত এখানেই থেকে যাবেন। সাবিহা তড়িঘড়ি করে নেমে পড়ে গাড়ি থেকে। যার মানে সে চায় না গাড়িতে থাকতে। গাড়ি থেকে নেমে আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায় আছে। সে ভালোভাবে তাকিয়ে দেখে তারা রাতিয়ানদের বাড়ির সামনে দাঁড়িয়ে। সাবিহা অবাক হয়ে বলে ওঠে,
স্যার আমি আপনার বাড়িতে কেন? আপনি কেন আমাকে আপনার বাসায় এনেছেন? আমি আমার বাসায় যাব স্যার। চুপ, আমার সাথে ভেতরে চলুন, একটা কথাও না। বলে সাবিহার হাত ধরে রাতিয়ান বাসার ভিতরে যেতে থাকে। সৃজন চৌধুরী ড্রয়িং রুমে বসে আছেন। রাতিয়ান আর সাবিহাকে সদর দরজায় পা রাখার আগে সৃজন চৌধুরী অহংকার ছেড়ে বলে ওঠে, দাঁড়াও, আমার বাসায় প্রবেশ করবে না তোমরা। বলে সাবিহাদের সামনে এসে দাঁড়ায় আর বলে ওঠে, সাবিয়া, তোমাকে আমি কতটা ভালোবাসতাম, আর তুমি কি করলে? আমার ছেলেটাকে ফাঁসিয়ে বিয়ে করে নিলে। আমার ভালোবাসার এই প্রতিদান দিলে তুমি। তোমার থেকে এটা আমি কখনো আশা করিনি সাবিয়া। মন তবে সত্যি বলেছিল, আমি বিশ্বাস করিনি। আজকে তা প্রমাণ করে দিলে তুমি। সাবিহা শুধু কেঁদে চলেছে, সে কিছু বলতে পারছে না। হয়তোবা তার জন্মই শুধু কান্না করার জন্য। হঠাৎ রাতিয়ান বলে ওঠে, বাবা তুমি এসব কি বলছো? তুমি তো নিজে। রাতিয়ানকে থামিয়ে সৃজন চৌধুরী ধমকে উঠে বলে, আমি সাবিয়াকে আমার বাড়ির পুত্রবধূ হিসেবে মানি না, আর না কখনো মানব। তুমি সাবিয়াকে এখনই ওর বাসায় দিয়ে আসবে। আর আমি কখনো সাবিয়াকে আমার সামনে দেখতে চাই না, আর এক মুহূর্ত না। বলে সৃজন চৌধুরী সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে চলে যায়। সাবিহা কান্না করতে করতে দৌড়ে চলে আসে সেখান থেকে। আজকে সে তার আরেকজন আপন মানুষকে হারিয়ে ফেলল, যাকে সে বাবার আসনে বসিয়েছিল, যার ভালোবাসায় সে বাবার ভালোবাসা অনুভব করত। কেন বারবার তার সাথে এমন হয়? তার প্রিয় মানুষগুলোই কেন তাকে ছেড়ে চলে যায়? কান্না করতে করতে বাসা থেকে বের হওয়ার সময় কেউ সাবিহার হাত ধরে নেয়। সাবিহা তাকিয়ে দেখে রাতিয়ান। সাবিহা রাতিয়ানের ওপর রেগে যায়। সে রাতিয়ানের বুকে দুই হাত দিয়ে নিজের সর্বশক্তি দিয়ে ধাক্কা দিতে দিতে কান্না করে বলে, সব আপনার জন্য, আপনার জন্যই আঙ্কেল আমি ভুল বুঝলো। আচ্ছা আমি কি খুব বাজে? সবসময় কেন আমার প্রিয় মানুষগুলো আমায় ছেড়ে চলে যায়? তারপর সাবিহা কান্না করতে করতে মাটিতে পড়ে যায়। রাতিয়ান সাবিহাকে উঠিয়ে নিজের বুকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, কিছু হয়নি, কেউ ছেড়ে যায়নি তোমায়। সবাই ছেড়ে গেলেও আমি তোমায় কখনো ছেড়ে যাব না। তুমি কান্না করিও না প্লিজ, সব ঠিক হয়ে যাবে। আমি সব ঠিক করে দিব, প্লিজ তুমি আর কেঁদো না। তোমার কান্না আমার একদম সহ্য হয় না সুহাসী। তোমার মুখে আমি সব সময় হাসি দেখতে চাই, কান্না না। আর কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। বলে চোখের জল মুছে দেয়। তারপর রাতিয়ান সাবিহাকে নিয়ে গাড়িতে বসিয়ে দেয়। রাতিয়ান সাবিহাকে তার বাসায় রেখে আসে। সাবিহা ব্যালকনিতে এক কোণে চুপচাপ বসে নিজের জীবন হিসাব মিলাতে ব্যস্ত। কিছুতেই যেন সে নিজের জীবনের হিসাব মিলাতে পারছে না। বরাবরের মতো সে ব্যর্থ। সে বারবার তার সাথে একই ঘটনা বারবার ঘটে চলেছে। কেন তার অতি কাছের মানুষগুলো চলে যায় তাকে নিঃস্ব করে দিয়ে। চলে গেছে 4 দিন। সাবিহা আর অফিসে যায়নি। যাবেই বা কিভাবে? অফিস থেকে রিজাইন লেটার দেওয়া হয়েছে সাবিহাকে। অফিস থেকেই তাকে রিজাইন দিতে বলা হয়েছে। সব হারাতে হারাতে সাবিহা যেন নিঃস্ব হয়ে গেছে। না এই কয়েকদিনে হৃদিতা খবর নিয়েছে, আর না রাতিয়ান। যেই মানুষটা সকাল বিকেল খবর রাখতো সেই মানুষটারও কোনো খবর নেই। হৃদাও আমি একা রেখে দূরে চলে গেল। সাবিহা, এখানেই কেন বসে আছো তুমি? রুমে আসো। আর সব সময় কেন ব্যালকনিতে থাকো তুমি? রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকা যেন সাবিহার নিত্যদিনের কাজ হয়ে গেছে। রূপসার কথায় সাবিহার ভাবনা থেকে বের হয়। এমনি। তুমি কি অফিস যাবে এখন? সাবধানে থেকো, আর হ্যাঁ, দরজা লাগিয়ে দিও কেমন? আসে। চলে যেতে নিলে সাবিহা ডেকে ওঠে, রূপসা। রূপসা ফিরে তাকিয়ে বলে, বলো। কখন আসবে? আজকেও কি অনেক রাত হবে? না মানে সীমা আপু তো নেই, একা বাড়িতে থাকতে। জানোই তো সাবিহা অফিসে অনেক কাজের চাপ, ফিরতে রাত হবে। ও আচ্ছা আচ্ছা, তুমি যাও, তোমার লেট হয়ে যাচ্ছে। আচ্ছা তুমি ব্রেকফাস্ট করে নিও, আর সাবধানে থেকো। বাই। রূপসা অফিসে চলে যায়। গত 4 দিন যাবৎ রূপসার কাজে ভীষণ ব্যস্ত। অফিস থেকে আসতে অনেক রাত হয়ে যায়। এদিকে সীমাও নিজের বাড়িতে গেছে। সাবিহাকে বাসায় একা থাকতে হয়, আর সে একা থাকতে ভীষণ ভয় পায়। রূপসা চলে যাওয়ার পরই সাবিহা কেঁদে ওঠে আর বলতে থাকে, আমি আর পারছি না মা, আমি নিয়ে নাও তোমার কাছে। আমি কেন একা রেখে চলে গেলে? কয়েকদিন মেয়েটা কেমন হয়ে গেছে, ঠিক মতো খাওয়া দাওয়া করে না, ঘুমায় না, মাঝরাতে উঠে কান্না করে। রাতিয়ানের কথা মনে করে সে অঝরে কেঁদে যায়। সে তার ভালোবাসার মানুষটাকে নিজের করে পেল না।
আর যে মানুষটার কাছে বাবার ছায়া দেখতে পেত তাকেও হারিয়ে ফেলল। কান্না করতে করতে ব্যালকনির কোণে বসে থাকে। দুপুর 2টা, এখনও সাবিহা ব্যালকনিতেই বসে। সে ব্রেকফাস্ট পর্যন্ত করেনি। কলিং বেলের শব্দে সে ব্যালকনি থেকে রুমে চলে আসে। রুমে এসে ভাবতে থাকে, এই সময়ে কেউ তো আসার কথা না। দরজা খুলে রূপসাকে দেখতে পায়। রূপসা তুমি? আজকে ছুটি নিয়ে নিলাম, ভাবলাম আজ তোমার সাথে কিছুক্ষণ থাকি। ও আচ্ছা আচ্ছা, তুমি যাও, আগে ফ্রেশ হয়ে নাও। চলো। ও সাবিহা, তুমিও ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। আজকে তুমি আর আমি দুজনেই ঘুরতে যাব, আর প্লিজ না করতে পারবা না। কই যাব রূপসা? আমি কোথাও যাব না, ভালো লাগছে না। সাবিহা, তোমার একটা কথাও শুনতে চাই না। তুমি আমি ঘুরতে যাব, ব্যাস। এখন যাও, রেডি হও। সাবিহাকে জোর করে ফ্রেশ হতে পাঠিয়ে দেয়। রূপসা সাবিহা ফ্রেশ হয়ে নেয়। রূপসা হালকা সাজগোজও করছে আর সাবিহা পাশেই বসে আছে। আচ্ছা সাবিহা, এভাবে বসে আছো কেন? রেডি হবা তো নাকি? আমি তো রেডি রূপসা, আর কি রেডি হব? তুমি কোথায় রেডি হয়েছো? শুধু তো জামাটা পরেছো। সাবিহা খয়েরি কালারের একটি গ্রাউন পরেছে আর কোমর পর্যন্ত চুলগুলো আলতো করে বিনুনি করেছে। দেখি এদিকে আসো। বলে রূপসা সাবিহাকে জামার সাথে ম্যাচিং করে হালকা খয়েরি লিপস্টিক আর কাজল দিয়ে দেয়। ব্যাস, আর কিছু করতে হবে না। খুব সুন্দর লাগছে তোমার। নাও চলো, এখন বের হই। কিন্তু আমরা কোথায় যাব রূপসা? আর সাবিহা, আগে চলো, পরে দেখতেই পারবে। দুজন মিলে বের হয়ে পড়ে। সাবিহাতে রিক্সা এসে থামে একটি বাসার সামনে। রিক্সা থেকে নেমেই সাবিহা দেখে তারা রাতিয়ানদের বাসার সামনে। সে আটকে ওঠে, রূপসাকে বলে ওঠে, রূপসা, আমরা এখানে কেন আসলাম? আমি এখনই বাসায় চলে যাব। আঙ্কেল আমায় দেখলে খুব কষ্ট পাবে রূপসা। আমি চাই না আঙ্কেল আমার জন্য কষ্ট পাক। আমি আবার আঙ্কেলকে আমার থেকে দূরে সরে যেতে দেখতে পারবো না রূপসা। বলে সাবিহা উল্টো হাঁটে। সাবিহা কিন্তু রূপসা হাত ধরে ফেলে। দেখো, আমি জানি না রাদিয়ান স্যার কেন তোমায় এখানে আসতে বলেছে। শুধু বলেছে তোমার সাথে স্যারের নাকি কিছু কাজ ছিল, মানে কিছু পেপারসে নাকি তোমার সাইন লাগবে। চলো ভেতরে চলো বলে। দুজন গেটের ভিতরে চলে যায় আর সাবিহা ভাবতে থাকে, বাসাটা কি সুন্দর করে সাজানো হয়েছে। আচ্ছা, এই বাড়িতে কি কোনো অনুষ্ঠান আছে? স্যারেরই বা আমার সাথে কিসের কাজ, কিসের সাইন? আচ্ছা, স্যার কি আমার সাথে ডিভোর্স করতে চাইছে? ভাবতে ভাবতে চোখ দুটো ছলছল করে ওঠে সাবিহার। ডিভোর্স তো চাইতেই পারে, আমি তো তার যোগ্যই না। আমার উচিত স্যারের জীবন থেকে সরে যাওয়া। আমাদের রেজিস্ট্রি তো স্যারের জেদের কারণেই হয়েছে। হয়তোবা স্যার এখন মুক্তি চাইছে আমার থেকে। সাবিহা রূপসা বাসার সদর দরজায় এসে দাঁড়ায়। সাবিহা পা যেন থমকে গেছে। তার কেমন যেন কষ্ট লাগছে, চোখের কোণ বেয়ে জল গড়িয়ে পড়ছে। আরে সাবিহা, চলো না, দাঁড়িয়ে পড়লে কেন? বলে দরজা হালকা করে ধাক্কা দিয়ে হাত টেনে ভিতরে যাওয়ার জন্য পা বাড়াতে সিঁড়ি থেকে হুঙ্কার দিয়ে কেউ বলে ওঠে, তোমার সাহস কি করে হলো এভাবে আমার বাসায় প্রবেশ করার? সাবিহা ভয় পেয়ে চট করে ভিতরে সিঁড়ির দিকে তাকায়। সিঁড়িতে সিজান চৌধুরী দেখতে পায়। সাবিহা সিজান চৌধুরীকে দেখে। সিজান চৌধুরী সিঁড়ি দিয়ে নেমে ড্রয়িং রুমে এসে চোখ পাকিয়ে ধমকে বলে ওঠে, তোমার সাহস তো কম না। তুমি আমার বাসায় এভাবে আসার সাহস পাও কোথায়? সাফিয়ার দৃষ্টি মেঝেতে সীমাবদ্ধ। সে মেঝের দিকে তাকিয়ে অঝরে চোখের জল বিসর্জন দিচ্ছে। সাবিহা মেঝের দিকে তাকিয়ে কান্না করছে। তখনই কারো হাসির শব্দ শুনতে পায়। মাথা উঁচু করে তাকাতেই দেখতে পায় সিজান চৌধুরী তার দিকে তাকিয়ে উচ্চস্বরে হেসে চলেছে। হেসে হেসে সাবিহার ভিতরে প্রবেশ করতে বলে। সাবিহা যেন বোকা মনে চলে যায়। হঠাৎ করে সিজান চৌধুরী কেন হাসা শুরু করেছে, বাসায় প্রবেশ করতে বলছে, বুঝে উঠতে পারছে না। সিজান চৌধুরীর মুখের দিকে বোকা বোকা চাহনিতে তাকিয়ে ভিতরে প্রবেশ করতে নিলেই ওপর থেকে এক গাদা ফুলের পাপড়ি বৃষ্টি শুরু হয়ে যায়। সাবিহার পুরো অবাক হয়ে এক রাশ মুগ্ধতা নিয়ে তাকিয়ে আছে। ওপরের দিকে তাকিয়ে আছে পড়তে থাকা পাপড়িগুলোর দিকে। পুরো বাড়িটা ফুল দিয়ে সাজানো। কি সুন্দর করে সাজানো হয়েছে পুরো বাড়িটা, চোখ জড়িয়ে যাওয়ার মতো। সাবিহা পুরো বাড়িটা একবার চোখ বুলিয়ে নেয়। রূপসা সাবিহাকে নিয়ে ভিতরে প্রবেশ করে। সিজান চৌধুরীর সামনে এনে দাঁড় করিয়ে দিয়ে বলে, এই নিন আঙ্কেল, আপনার পুত্রবধূ আপনার বাড়িতে এসে গেছে। সাবিহা তাদের কথার মানে খুঁজে পাচ্ছে না। অবিশ্বাস্য চোখে আশেপাশে তাকায় সাবিহা। সামনে তাকিয়ে দেখতে পায় সিজান চৌধুরী তার দিকে হাসি হাসি মুখ করে তাকিয়ে আছে। পাশেই তার মামা মামি আর ছোট আদরের বোন কাইফা। সিজান, হৃদিতা,
হাসিব সীমা আরও অনেক মানুষের উপস্থিতি, সবাই সাবিহাকে দেখতে ব্যস্ত, যেন নতুন বউ দেখতে এসেছে। সাবিহা একের পর এক ঘটনা আকস্মিকতায় অবাক হয়ে যাচ্ছে, শুধু অবাক হয়ে তাকিয়ে সবাইকে দেখছে। তখনই তার ছোট আদরের বোন কাইফা দৌড়ে সাবিহার কাছে চলে আসে, জড়িয়ে ধরে বলতে থাকে, বলে সাবিহাকে ছেড়ে দিয়ে অন্য পাশে ঘুরে গাল ফুলিয়ে বলতে থাকে, আরে দেখি দেখি, আমার কাইফা আপু দেখি রাগ করেছে আমার সাথে। আচ্ছা, আমি সরি। যদিও কাইফার বলা কোনো কথার মানে বোঝেনি, তবুও মুচকি হেসে বলে ওঠে, কিন্তু কাইফা তবুও কথা বলে না। তাই সাবিহা কাইফাকে কোলে নিয়ে নেয়। সিজান চৌধুরী, শোভান মিয়া এগিয়ে আসে সাবিহাদের কাছে। কেমন আছিস মা? এই তো মামা, ভালো আছি। তোমাদেরকে দেখে আরো অনেক ভালো আছি। কিন্তু কাইফা কি বলছে মামা? কাইফা ঠিক বলেছে, আমরা এখানে 3 দিন আগে এসেছি। তোমার বিয়ে উপলক্ষে আমাদের আসতে বলা হয়েছে। কি, তোমরা সাফার করে আসছো, আমাকে জানাওনি কেন? আমি তো জানাতে চেয়েছিলাম, কিন্তু সিরাজ ভাই আর ওরা বলতে বারণ করেছিল। সিজান রূপসাদের দেখিয়ে বলে ওঠে। সাবিহা অবাক হয়ে সিরাজ চৌধুরীর দিকে তাকাতেই সিরাজ চৌধুরী হেসে মাথায় হাত রেখে বলে ওঠে, আমার আম্মা আমার বাড়িতে এসেছে। মুখটা এমন শুকনো লাগছে কেন? চোখ মুখের কি অবস্থা করেছো? ঠিক মতো খাওয়া দাওয়া করনি। এতদিন আমি কিন্তু সব জানি। রিদিতা, যাও টেবিলে খাবার দিতে বলো। আমরা আম্মাকে আমি আজকে নিজের হাতে খাই দিব। সাবিয়া, যাও ফ্রেশ হয়ে আসো। রূপসা, সাবিয়াকে নিয়ে যাও। আর সবাই কাজে লেগে পড়ো, বিকেল হয়ে গেছে, অনেক কাজ বাকি আছে তো নাকি? রূপসা সাবিহাকে নিয়ে ওপরে চলে যায় আর সবাই কাজে লেগে পড়ে। সাবিহা হতভম্ব হয়ে দাঁড়িয়ে আছে রূপসার সামনে। রূপসা হেসে দিয়ে বলে ওঠে, তুমি হয়তো বা ভাবছো এগুলো কি হচ্ছে, তাই তো? আচ্ছা তাহলে শোনো, আঙ্কেল চেয়েছিল তোমাদের বিয়েটা যাতে জাঁকজমক ভাবে হয়। তার একমাত্র ছেলের বিয়ে বলে কথা, তাও তারই খুব আদরের আম্মার সাথে। তার খুশি কে দেখে? তোমাকে এই বাড়িতে অনেক আগেই নিয়ে আসতেন আঙ্কেল, কিন্তু তোমার প্রাণপ্রিয় বান্ধবীর প্ল্যান ছিল তোমায় সারপ্রাইজ দেবে। তো আমাদের সবাইকে ডেকে এনে প্ল্যান করে, আর এটাও বলে যাতে তোমাকে কিচ্ছু না বলে। এমনকি রাতিয়ান স্যার কেউ না করে রেখেছিল যাতে তোমার কোনো খোঁজ না রাখে, এক কথা যোগাযোগ না রাখে তোমার সাথে। একদম তোমার গায়ে হলুদে তোমাকে জানানো হবে। কিন্তু মজার ব্যাপার কি জানো? কি? স্যার না প্রতিদিনই তোমাকে দেখতো, আবার আমার কাছে তোমার খোঁজও নিত। স্যার না তোমাকে অনেক ভালোবাসে। সাবিহা আর কিছু বলে না। তুমি কিন্তু অল টাইম বেলকুনিতেই থাকতে। শুধু কি বেলকুনিতে থাকতে, কখনো কি নিচে তাকিয়েছো? তাকালে অবশ্যই স্যারকে দেখতে পেতে। যাই হোক সাবিয়া, নিচে চলো, তোমার শ্বশুর বাবা ওয়েট করছে তোমার জন্য। আর এমনিতেই তোমাকে এখন কেনাকাটা করতে যেতে হবে। আমরা অলরেডি সব কিনে নিয়েছি, আর যা যা বাকি আছে সেগুলো কেনাকাটা করতে তোমাকেই যেতে হবে। দুজন নিচে চলে যায়। নিচে যেতেই সাবিহার চোখ যায় ডাইনিংয়ে। সিরাজ চৌধুরী বসে আছেন। সাবিহা যেতেই সিরাজ চৌধুরী ডেকে বসতে বলেন তার পাশে। সাবিহা বিনা বাক্যে তার পাশে চেয়ার টেনে বসে পড়ে। নিজের কি হাল করেছো দেখেছো আম্মা? আমি কিন্তু রেগে আছি, তবে এখন কোনো কথা না, চুপচাপ খেয়ে নাও। বলেই এক লোকমা খাবার মুখের সামনে তুলে ধরে সিরাজ চৌধুরী। সাবিহা অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে সিরাজ চৌধুরীর দিকে। সাবিহা যেন তার মাঝে তার বাবাকে দেখতে পাচ্ছে। কি হলো, হাঁ করো। সাবিহা কোনো কথা না বলে হাঁ করে মুখে পুড়ে নেয়। চোখের জল উপচে পড়ছে, তবে এই কান্না তার খুশির কান্না। সাবিহা সিরাজ চৌধুরীর হাত ধরে কেঁদে বলে ওঠে, সরি আঙ্কেল, আমার জন্য তুমি অনেক কষ্ট পেয়েছো, তাই না? আমায় মাফ করে দাও প্লিজ, আমার ভুল হয়ে গেছে। সিরাজ চৌধুরী সাবিহার চোখে জল মুছে দিয়ে বলে, আরে বোকা মেয়ে, আমি কেন কষ্ট পাবো? আমি তো অনেক খুশি আজকে। আর কান্না করবা না বলে দিলাম, কান্না করলে কিন্তু এখন বোকা দিব। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে চলেছে, কিন্তু সেই মানুষটার দেখা নেই যাকে দেখার জন্য এতটা সময় ধরে উসখুস করছে সাবিহার মনটা। সাবিহাকে একটি রুমে বসিয়ে রেখে রূপসা নিচে গেছে সবাইকে এইটা বলতে। একটু পরে তারা শপিংয়ে যাবে, সবাই রেডি হয়ে নিও বলে রুমে চলে আসে রূপসা। এসে দেখে সাবিহা অস্থিরতা নিয়ে পুরো রুমে জুড়ে পায়চারি করছে। সাবিহাকে এভাবে পায়চারি করতে দেখে রূপসা বলে ওঠে, কি হয়েছে সাবিয়া, কোনো সমস্যা?
কোনো সমস্যা হলে আমায় বলতে পারো। না না, কোনো সমস্যা নেই। ও আচ্ছা। বলে ওয়াশরুমে যেতে নেয় ফ্রেশ হওয়ার জন্য। মানে রূপসা স্যারকে তো দেখছি না, উনি কোথায়? ও আচ্ছা, এই কারণে ম্যাডাম এমন অস্থির হয়ে পুরো রুম জুড়ে পায়চারি করছে। স্যারকে দেখতে ইচ্ছে করছে নাকি? বাঁকা হেসে সাবিহা লজ্জা পেয়ে মাথা নিচু করে নেয়। রূপসা পুনরায় বলে, স্যার তো অফিসে গুরুত্বপূর্ণ মিটিংয়ে রয়েছে। মিটিং শেষে সোজা শপিং মলে চলে যাবে স্যার। তুমি রেডি হয়ে নাও, আমরা বের হব। স্যার কেন যাবে শপিং মলে? স্যার তার বউরে দেখতে যাবে। আর স্যারের বউ শপিং করবে, স্যার যাবে না কেন? আর একটা কথাও বলবা না, যাও রেডি হও। সবাই মিলে হই হুল্লোড় করে শপিংয়ের উদ্দেশ্যে বের হয়ে গেল। শপিং মলের সামনে গিয়ে গাড়ি থামে। গাড়ি থেকে নামতেই দেখতে পাই রাতিয়ান দাঁড়িয়ে আছে। সারাদিনের ক্লান্তিতে চোখ মুখ কেমন দেখাচ্ছে। সাবিহা ভেবে পাচ্ছে না এই ক্লান্ত শরীর নিয়ে কেন তারা শপিংয়ে আসতে হবে। সাবিহারা নেমে দাঁড়াতেই রাতিয়ান এগিয়ে আসে তাদের দিকে। তারপর সবাই মিলে কেনাকাটাগুলো করে নিয়ে ফিরতে ফিরতে অনেক রাত হয়ে যায়। গায়ে হলুদ সকাল থেকে চলছে। গায়ে হলুদের তোড়জোড়। রাতিয়ানদের বাসার সাথে হলুদের ডেকোরেশন করা হচ্ছে। সিজান হাসিব সবাই মিলেমিশে হাতে হাতে সাতটাকে ফুল, রঙিন বেলুন, লাল নীল মরিচ বাতি দিয়ে সাজিয়ে চলেছে। বিকেল 6টা। পার্লারে দুটি মেয়ে সাবিহাকে হলুদ শাড়ি আর ভারী ব্রাইডাল মেকআপ সাজাচ্ছে। পাশেই রিদিতার কাজিন তরিন, সাবা, সোনিয়া, রাতিয়ানের কাজিন রূপসা, রিদিতার সীমা সবাই হলুদ শাড়ি পরে সাজগোজে ব্যস্ত। সাবিহা সাজ কমপ্লিট। কি অপরূপ মায়াবী লাগছে সাবিহাকে, একদম হলুদ পরীর মতো লাগছে। সবাই সাবিহার দিকে হাঁ করে তাকিয়ে আছে। রূপসা রিদিতা গিয়ে সাবিহাকে জড়িয়ে ধরে বলে ওঠে, ওয়াও সাবিয়া, তোমাকে কি সুন্দর লাগছে। রাতিয়ান স্যার তো একদম পাগল হয়ে যাবে তোমাকে দেখলে। স্যার তো এমনিতেই তোমার জন্য পাগল, আজকে দেখলে হার্ট অ্যাটাক না করে ফেলে। রিদিতার কাজিন সাবা বলে ওঠে, সাবিয়া, তুমি আজকে আবার হাঁটতে পারবে তো শাড়ি পরে? ওইবার তো রাতিয়ান ভাইয়ার ওপর পড়ে গেছিলে। আরে তুমিও না, এখন তো সাবিহাকে ধরার জন্য রাতিয়ান ভাইয়া রয়েছেই, তোমার চিন্তা করতে হবে না, তাই না সাবিহা? যাই বলো না কেন, সাবিহা কিন্তু আমাদের অনলি ওয়ান ক্রাশকে বিয়ে করে নিচ্ছে, আর আমরা ক্রাশের বিয়ে খাইতে আসছি। ব্যাপারটা সেই না? সাবিহা মাথা নিচু করে চুপচাপ সব শুনে যাচ্ছে। হয়েছে তোদের, এত কথা বাদ দিয়ে নিচে যা তোরা, আমরা আসছি। সবাই নিচে চলে যায়। সাবিহা পড়েছে মহা বিপদে। সে শাড়ি পরে একদমও হাঁটতে পারবে না মনে হচ্ছে। এমনিতে শাড়ি, তার সাথে মেকআপ, গহনা, তার পক্ষে সিঁড়ি ভেঙে ছাদে যাওয়া ডিফিকাল্ট হয়ে দাঁড়িয়েছে। রূপসা রিদিতা মিলে সাবিহাকে নিয়ে ছাদে নিতে আসে। সাবিহাকে রিদিতা রূপসা কোনো মতে আস্তে আস্তে নিয়ে এসে সিঁড়ির কাছে এসে দাঁড়িয়েছে। যখনই সাবিহা সিঁড়িতে পা রাখবে তখন রাতিয়ান ছাদ থেকে নিচে নেমে সাবিহার সামনে এসে দাঁড়ায়। সাবিহার ছাদে আসতে দেরি হচ্ছিল, কিন্তু তার অশান্ত মন বারবার বলে উঠছে সাবিহাকে এক নজর দেখার জন্য, তাই নিচে চলে আসে এক নজর দেখবে বলে। সাবিহা এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাতিয়ানের মুখ পানে। বরাবরের মতোই লোকটা কি সুন্দর লাগছে। আবার এই লোকটার ওপর ক্রাশ খেয়ে গেল সাবিহা। হলুদ পাঞ্জাবিতে লোকটা অসম্ভব লাগছে। সাবিহা মনে মনে ভাবতে থাকে, এই মানুষটা কি সত্যি আমার? হ্যাঁ, লোকটা শুধুই আমার। আচ্ছা, আমি কি ওনার যোগ্য? এদিকে রাতিয়ান তার শুভ্ররাঙা সুহাসীকে দেখছে। তাকে আজ একদম হলুদ পরীর মতো লাগছে। আচ্ছা, এত সুন্দর কি কোনো মানুষ হতে পারে? মনে মনে বলতে থাকে, আমি আমার সুহাসীকে পেয়ে গিয়েছি, যাকে এক নজর দেখতে পেলেই আমার অশান্ত মন শান্ত হয়ে যায়, যার হাসি দেখলে আমার অন্তরে প্রশান্তি বয়ে যায়। স্যার, আপনি এখন এখানে কেন? রাতিয়ান গম্ভীর স্বরে বলে ওঠে, এই তো নিচে কাজ ছিল। তোমরা এখানে দাঁড়িয়ে কেন? কোনো সমস্যা? আর বলো না ভাইয়া, সাবিহা শাড়ি পরে তো হাঁটতেই পারছে না, তাই। রিদিতার কথা শেষ না হতেই রাতিয়ান সাবিহাকে কোলে তুলে নেয়। তারপর হাঁটা ধরে ছাদের দিকে। রাতিয়ান চায় না এত ভালো সুযোগ হাতছাড়া করতে, তাই তার সুহাসীকে চটজলদি কোলে তুলে নেয়। ঘটনার আকস্মিকতায় সাবিহা ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। রিদিতা, রূপসা অবাক হয়ে তাকিয়ে থাকে রাতিয়ানের যাওয়ার পানে। রূপসা, বলো।
এটা আমি কি দেখছি? আমি যা দেখছি তুমিও কি তাই দেখতেছো? এটা কি সত্যি রাতিয়ান ভাইয়া? হুম, এটাই আমাদের সেই রাগী গম্ভীর রাতিয়ান স্যার। বলেই দুইজন উচ্চস্বরে হেসে ওঠে। সাবিহা তাদের হাসির শব্দ শুনতে পাচ্ছে। স্যার কি করছেন? নামিয়ে দিন। আমার লোকে কি বলবে স্যার? প্লিজ নামিয়ে দিন, প্লিজ প্লিজ। চুপ করে থাকো, বেশি কথা বললে কিন্তু ফেলে দিব একদম। বলেই হাতটা একটু হালকা করে ছাড়িয়ে নিতে নিলেই সাবিহা ভয় পেয়ে দুহাত দিয়ে রাতিয়ানের গলা আঁকড়ে ধরে। আপনি অনেক নির্লজ্জ হয়ে গেছেন স্যার। আগে তো এমন ছিলেন না। আমি ঠিকই বলতাম আপনি আসলেই একটা শয়তান বাড়া। কি আমি শয়তান? তাই তো, শয়তান নাকি ভালো সেটা পরে দেখতেই পারবে। রাতিয়ান ডেভিল মার্কা একটি হাসি দিয়ে ওঠে। রাতিয়ান সাবিহাকে নিয়ে ছাদে দাঁড়াতেই সবাই হাঁ করে সাবিহাদের দেখতে লাগে। সবাই এভাবে তাকিয়ে থাকতে সাবিহার ভীষণ লজ্জা পায়। লজ্জায় সাবিহার গাল দুটো লাল হয়ে গেছে। ছি, এভাবে কেউ গলে তুলে নেয়? সবাই কেমনে তাকিয়ে আছে? সাবিহা মনে মনে রাতিয়ানকে হাজারটা গালি দিয়ে দেয়। রাতিয়ান সাবিহাকে বসিয়ে দিয়ে চলে যায়। রাতিয়ান চলে যাওয়ার পরে সোনিয়া, সাবা, তরিন দৌড়ে সাবিহার কাছে এসে বসে আর বলতে থাকে, আরে সাবিয়া, আমি ভাবলাম তুমি শাড়ি পরে কিভাবে সামলাবে। তুমি তো রাতিয়ান ভাইয়ের কোলে করেই ছাদে চলে এলে। সব কথা বাদ দাও তোমরা। আচ্ছা সাবিয়া, রাতিয়ান ভাইয়া তো দেখছি তোমায় অনেক ভালোবাসে। ইস, কেউ যদি আমায় এভাবে ভালোবাসতো। আরো অনেক কথা বলতে থাকে আর সাবিহা মাথা নিচু করে শুনতে থাকে। বজ্জাত লোকটার জন্য এত লজ্জায় পেতে হলো আমায়। ছি। রাত 12:30। গায়ে হলুদের অনুষ্ঠান শেষ করে সবাই নিচে চলে এসেছে। শুধু ছাদের এক কোণে চুপটি করে দাঁড়িয়ে আছে রূপসা। নিজের মনে কিছু একটা ভেবে চলেছে সে। তখনই কেউ রূপসার কাঁধে হাত রাখে। পিছু ফিরে দেখতে পায় সিজান দাঁড়িয়ে। রূপসা মুচকি হেসে আবার ঘুরে দাঁড়ায়। তুমি এখনো ছাদে কেন রূপসা? যাও রুমে যাও, ফ্রেশ হয়ে নাও। রূপসা কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে আছে। সিজান রূপসাকে নিজের দিকে ঘুরিয়ে জিজ্ঞেস করে, কি হয়েছে তোমার? মন খারাপ? না, এমনি। আচ্ছা, আমি রুমে যাই। বলে চলে যেতে নিলে সিজান হাত টেনে নিজের সামনে দাঁড় করায়। আমাকে মিথ্যা বলবা না রূপসা, আমি তোমাকে খুব ভালো করেই জানি। সব থেকে বড় কথা, তুমি এমন চুপ থাকার মেয়ে না, বুঝছো? কি হয়েছে বলো আমাকে। কেউ কিছু বলেছে? না। তাহলে? আরে কি হয়েছে বলবে তো নাকি? রূপসা এবার সিজানের দিকে ফিরে বলে ওঠে, আচ্ছা সিজান, তুমি কি এখনো রিদিতাকে ভালোবাসো? সিজান রূপসার কথায় অবাক হয়ে রূপসার দিকে তাকায়। তারপর স্বাভাবিক স্বরে বলে, এগুলো কি ধরনের কথা রূপসা? আমি কেন রিদিতাকে ভালোবাসবো? আমার কাছে মিথ্যে কথা বলবা না সিজান। সত্যিটা না হয় বলো, আমি সত্যি জানতে চাই। যদি বলি হ্যাঁ, কি করবে? আমায় ছেড়ে যাবে? রূপসা দু চোখ ছলছল করে ওঠে। কিছু বলতে পারছে না। সে জানতো সিজান কাউকে ভালোবাসতো, তবে সেটা একপাক্ষিক ভালোবাসা। সিজান নিজেই তাকে বলেছে, তবে তার বিয়ে হয়ে গেছে সেটাও বলেছিল, কিন্তু কাকে ভালোবাসতো সেটা বলেনি। কিন্তু রীতি তার সাথে দেখা হওয়ার পরে রূপসা বুঝতে পেরেছে সিজান রীতি তাকে ভালোবাসতো। সিজান সব সময় সাবিহাকে কিছু বলতে চেষ্টা করত। সিজান হৃদিতাকে ভালোবাসত। সাবিহার সাথে হৃদিতাকে দেখেছিল, হৃদিতাকে ভালোবেসেছিল, কিন্তু তার ভালোবাসা প্রকাশ করার আগেই সাবিহার বাসা চেঞ্জ করে ফেলে। সিজান না সাবিহাকে খুঁজে পায় আর না হৃদিতাকে। তারপর যখন অফিসে সাবিহার সাথে দেখা হয় তখন জানতে পারে হৃদিতার বিয়ে হয়ে গেছে। সিজান প্রথমে অনেক কষ্ট পায়, পর মুহূর্তে বলে ওঠে, সে তো তার ভালোবাসার মানুষটাকে পেয়ে সুখে রয়েছে, এতেই আমি খুশি। কিছুদিন পর সে বুঝতে পারে রূপসা তাকে পাগলের মতো ভালোবাসে। রূপসার ভালোবাসার কাছে পরাজিত হয়ে হঠাৎ করে রূপসার সাথে সম্পর্কে জড়িয়ে যায়। আস্তে আস্তে রূপসাকে নিজের মনে ঠাঁই দেয় সিজান। সিজান রূপসার ছলছল চোখ জোড়া দেখে রূপসাকে টেনে নিজের সাথে জড়িয়ে নেয়। রূপসাও চুপ করে মিশে থাকে তার বুকের মাঝে। হ্যাঁ, এটা সত্য যে আমি রিধিতাকে ভালোবাসি, হয়তোবা ভালোবেসে যাব আজীবন। কি বলতো, ভালোবাসা কখনোই শেষ হয় না। তবে আমি এখন আর রিধিতাকে নিজের করে পাওয়ার জন্য ভালোবাসি না। রূপসা মুখ তুলে সিজানের দিকে তাকায়। হ্যাঁ, আমি তাকে আর নিজের করে চাই না। সে তো তার ভালোবাসার মানুষের সাথে সুখে আছে, আর আমি সব সময় চাই সে ভালো থাকুক। কিন্তু তোমাকে আমি আমার করে পেতে চাই, কখনো ছাড়তে চাই না। আমাকে কখনো ছেড়ে যাবে না তো? তোমাকে ছাড়লে যে আমি শূন্য হয়ে যাব।
রূপসা কেঁদে কেঁদে বলে ওঠে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না, কোথাও না। বলে সিজানকে শক্ত করে জড়িয়ে ধরে। বেশ ধুমধাম করে সাবিহার বিয়ে সম্পন্ন হলো। যেহেতু তাদের রেজিস্ট্রি পূর্বেই করা হয়েছিল, এখন শুধু শরীয়ত মোতাবেক বিয়ে সম্পন্ন করা হলো। সাবিহা আর কনে বিদায় হলো না, যেহেতু রাতিয়ানদের বাড়িতেই বিয়েটা সম্পন্ন হয়েছে। সবাই মিলে সাবিহাকে রাতিয়ানের রুমে নিয়ে যায়। রাতিয়ানের রুমে বিভিন্ন ফুল দিয়ে সাজানো হয়েছে। সবাই মিলে খুব সুন্দর করে তাদের বাসর ঘর সাজিয়েছে। পুরো রুম জুড়ে শুধু ফুলের সুবাস, পুরো রুম জুড়ে ফুলের সুবাস মোমো করছে। সাবিহাকে ফুল দিয়ে সাজিয়ে রাখা বেডের মাঝখানে বসিয়ে দিয়ে গেল রিদিতা। বাহির থেকে দরজা বন্ধ করে চলে গেল সবাই। সাবিহা চুপটি করে বসে আছে। কিছুক্ষণ পরে বাহির থেকে চেঁচামেচি শুনতে পাই। স্যার, ওহ স্যার কেন আপনি? আমাদের দুলাভাই, আগে টাকা দিবেন তারপর রুমে যাবেন। সবাই, রূপসা, সিজান, সোনিয়া, সাবা, তরিন, হাসিব, রিদিতা মিলে দরজায় দাঁড়িয়ে আছে। রাতিয়ান টাকা না দিলে তাকে তার বাসর ঘরে ঢুকতে দেওয়া হবে না। রাতিয়ান ভ্রুকুঁচকে বলে, আমার রুমে আমার বিয়ে করা বউ, সেখানে যেতে তোমাদের কেন টাকা দিতে হবে? হতে পারে আপনার রুম, আপনার বউ, তবুও আমাদের টাকা দিতে হবে, না হলে আজকে আর রুমে যেতে পারবে না। টাকা না দিলে আমরা এখান থেকে সরছি না। আচ্ছা নাও, বলে টাকা দিয়ে দেয় সবাইকে। টাকা পেয়ে সবাই চলে যায়। ঘড়িতে 1:45 বাজে। অনেক রাত হয়ে গেছে, তাই সবাই চলে যায়। রাতিয়ান রুমের ভিতরে চলে যায়। রাতিয়ান রুমে ঢুকেই দেখতে পেল ফুল দিয়ে সজ্জিত তার বেডের ঠিক মাঝখানে একটি লাল পরী 1 হাত পরিমাণ আঁচল টেনে মুখ ঢেকে বসে আছে। রাতিয়ান এক দৃষ্টিতে তাকিয়ে আছে। রাতিয়ান যেন ঘোরের মাঝে চলে যায়। সে এক পা করে এগিয়ে যেতে থাকে। আর এদিকে রাতিয়ানের উপস্থিতিতে সাবিহার মাঝে ভয়, সাথে কেমন অদ্ভুত অনুভূতি। ভালোবাসার মানুষটাকে নিজের করে পাওয়ার এক সুন্দর অনুভূতি, যা বলে বোঝানো যায় না। একদিকে ভালো লাগা, অপরদিকে ভয়। ইতিমধ্যে সাবিহার হাত পা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। হৃৎপিণ্ড দ্রুত চলাচল করছে। পুরো রুম জুড়ে শুধু পিনপত নীরবতা। সাবিহা নিজের হৃৎপিণ্ডের অস্বাভাবিক ধক ধক আওয়াজ শুনতে পাচ্ছে। মনে হচ্ছে কেউ তার হৃৎপিণ্ডের হাতুড়ি পিটা করছে। কিছুক্ষণ পরে সাবিহা বুঝতে পারে তার দিকে অগ্রসর হওয়া পা দুটো থেমে গেছে এবং পা জোড়া উল্টো ঘুরে ওয়াশরুমের দিকে চলে গেল। সাবিহা যেন হাঁপ ছেড়ে বাঁচে। বুকে হাত দিয়ে জোরে জোরে শ্বাস নিতে থাকে। ঠিক 5 মিনিট পরে ফ্রেশ হয়ে ফিরে আসে রাতিয়ান। ফিরে সোজা কাভার্ডের কাছে যায়। কাভার্ড থেকে জায়নামাজ বের করে ফিরে আসে। এবার ঠিক বেডের মাঝে এসে দাঁড়ায়। রাতিয়ান সাবিহার 1 হাত পরিমাণ আঁচল তুলে সাবিহার চোখ তুলে রাতিয়ানের দিকে তাকায়। রাতিয়ান তার সুহাসীকে এক পলক দেখে বুকে হাত দিয়ে বিড়বিড় করে বলে, মাশাআল্লাহ, কি মায়াবী সেই মুখখানা। রাতিয়ান সাবিহার দিকে হাত বাড়িয়ে ইশারায় তার হাত ধরতে বলে। সাবিহা রাতিয়ানের হাত ধরে নেয়। রাতিয়ান সাবিহার হাত শক্ত করে ধরে তাকে বেড থেকে মেঝেতে দাঁড় করিয়ে দেয়। তারপর সাবিহাকে মেঝেতে বিছিয়ে রাখা জায়নামাজে বসতে বলে। সাবিহা তখন বলে ওঠে, কি করছেন বলেন তো? কিছুই তো বুঝতে পারছি না। রাতিয়ান গম্ভীর স্বরে বলে ওঠে, বেশি কথা না বলে বসতে বলেছি, বসো। সাবিহা চুপচাপ বসে পড়ে। রাতিয়ান সাবিহার আঁচল বিছিয়ে 2 রাকাত নফল নামাজ আদায় করে নেয়। সাবিহা এক দৃষ্টিতে রাতিয়ানের দিকে তাকিয়ে আছে। এই রাতিয়ান এক নতুন রাতিয়ান। রাতিয়ানের প্রতি অন্যরকম এক ভালো লাগা কাজ করছে। নামাজ শেষে রাতিয়ান সাবিহাকে বলে, এগুলো এখানে পরে থাকার কোনো প্রয়োজন নেই। শাড়ি, গহনা, কোনো রূপ প্রসাধনী ছাড়াই তোমাকে বেশি মায়াবী লাগে। যাও, ফ্রেশ হয়ে নাও। জায়নামাজ ভাঁজ করে কাভার্ডে রাখতে রাখতে বলে। সাবিহা অবাক হয়ে রাতিয়ানের দিকে তাকিয়ে আছে। সে যেন এই রাতিয়ানকে নতুনভাবে চিনছে। এই রাতিয়ানের সাথে তার সেই গম্ভীর সিইও এর কোনো মিল নেই। কি হলো, যাচ্ছ না কেন? রাতিয়ান একটু জোরে ধমক দিয়ে বলে বেডে বসতে পড়ল। সাবিহা ভাবনার দেশ থেকে বের হয়ে যায়। চোখ বড় বড় করে বলে ওঠে, হ্যাঁ হ্যাঁ, কিছু বলছেন? বলছি ফ্রেশ হতে আর এগুলো চেঞ্জ করতে। একদম পেটের মতো লাগছে তোমায়, খুব বাজে লাগছে দেখতে। এভাবে কেউ সাজগোজ করে? বলে বিড়বিড় করে বলে, আর কিছুক্ষণ এভাবে লাল পরি হয়ে সামনে ঘুরঘুর করলে হার্ট অ্যাটাক করবো তো। সাবিহা দ্রুত হেঁটে বেডের কাছে আস্তে আস্তে বলে, কি সত্যি আমায় খুব বাজে লাগছে?
আমি বলেছিলাম আমার এবার না সাজাতে, ওরা জোর করে সাজিয়ে দিল। বলে আগাতে নিলেই পায়ের সাথে শাড়ি লেগে একদম রাতিয়ানের ওপর গিয়ে পড়ে সাবিহা। হঠাৎ করে এভাবে পড়াতে রাতিয়ান একদম বেডে বসা থেকে পড়ে যায় আর সাবিহা তার ওপর। রাতিয়ান নিজেকে সামলিয়ে নিয়ে সাবিহার দিকে তাকাতেই দেখে চোখ বন্ধ করে রয়েছে। রাতিয়ান সাবিহাকে এভাবে দেখে মুচকি হেসে ওঠে। সাবিহা পিটপিট করে তাকিয়ে দেখে সে রাতিয়ানের বুকের মাঝে পড়ে আছে আর রাতিয়ান তার দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে আছে। সাবিহা চটজলদি উঠতে নিলে রাতিয়ান তার হাত ধরে নেয় আর ভ্রু কুঁচকে গম্ভীর স্বরে বলে, তোমার কি পড়ে যাওয়ার রোগ আছে নাকি? আর পড়ো তো পড়ো, সব সময় আমার উপরই পড়ো। সাবিহা তুতলিয়ে বলে ওঠে, না না, পড়ে যাবার রোগ থাকতে যাবে কেন? আর আমি কি ইচ্ছে করে আপনার উপর পড়ি? আপনি তো সবসময় আমার সামনে এসে দাঁড়ান। রাতিয়ান বাঁকা হেসে বিড়বিড় করে বলে, ইচ্ছে করে পড়লেও কোনো সমস্যা নেই আমার। সাবিহা হালকা শুনতে পেয়ে বলে ওঠে, কিছু বলছেন আপনি? চুপ, বেশি কথা না বলে যাও, ফ্রেশ হয়ে আসো। আমরা বাইরে যাব, তাড়াতাড়ি আসো, আমি ওয়েট করছি। কি? আমরা এখন এত রাতে কোথায় যাব? রাত কয়টা বেজেছে জানেন? আর সবচাইতে বড় কথা, আমি ফ্রেশ হয়ে কি পরবো? আপনি যে আমায় ফ্রেশ হতে বলছেন? সোফায় একটি প্যাকেট রেখেছি, দেখো। ওয়াশরুম পর্যন্ত যেতে পারবে নাকি আবার ঘুরে ফিরে আমার উপরই পড়বে? সাবিহা রাতিয়ানের হাসি দেখে রেগে যায়, চোখ পাকিয়ে বলে, দেখুন একদম হাসবেন না বলে দিলাম। মজা নিচ্ছেন আমার সাথে তাই না? দেখুন আবার হাসলে খবর আছে আপনার। তারপর বিড়বিড় করতে করতে সোফা থেকে প্যাকেট নিয়ে ওয়াশরুমের দিকে চলে যায়। ফ্রেশ হয়ে ফিরে আসে সাবিহা। মেরুন কালারের একটি গ্রাউন্ড পরেছে সাবিহা। গ্রাউন্ডটা তার অসম্ভব ভালো লেগেছে। মেরুন কালারও তার পছন্দের একটি রং, যেটা রাতিয়ান তার জন্য ওই দিন শপিং মল থেকে নিয়েছিল, সেটাই আজ সাবিহা পরেছে। চলো আমার সাথে। কিন্তু স্যার, আমরা এত রাতে কোথায় যাব? এত রাতে কোথায় যাওয়ার দরকার নেই স্যার, আমরা কাল সকালে যাই। আমার খুব ভয় করে রাতে, চারপাশে ভূতরা ঘুরে বেড়ায়। ভরসা রাখতে পারো, তোমার কোনো ক্ষতি হতে দিব না আমি। কোনো ভূত কেউ তোমার আশেপাশে আসতে দিব না। ঘড়িতে রাত 1:55। রাতিয়ানের হাতে হাত রেখে বাসা থেকে বের হয়। পুরো বাসাটা নীরব, সবাই ঘুমে বিভোর। সাবিহা রাতিয়ান রাস্তায় এসে দাঁড়ায়। আকাশে অপরূপ সৌন্দর্যময় সাদা ধবধবে চাঁদ উঠেছে। চাঁদের পাশে ছোট ছোট তারকা জলজল করে জ্বলছে। তাতে চাঁদের সৌন্দর্য 10 গুণ বৃদ্ধি পেয়েছে। চারপাশে শুনশান নীরবতা। চাঁদের আলোর আশপাশটা আলোকিত হয়ে উঠেছে, কোথাও অন্ধকার দেখা নেই। সাবিহা চুপচাপ রাতিয়ানের হাতে হাত রেখে হেঁটে চলেছে। এখন আর তার ভয় করছে না। গভীর রাতে প্রিয় মানুষের হাতে হাত রেখে শিশির ভেজা রাস্তায় হাঁটতে পারা যেন তার সৌভাগ্য। পুরোটাই তার কাছে স্বপ্নের মতো লাগছে। সে চুপচাপ রাতিয়ানের মুখের দিকে তাকিয়ে হেঁটে চলেছে। চাঁদের আলোয় কি অদ্ভুত সুন্দর লাগছে মানুষটাকে। এমনিতেই লোকটাকে সাবিহার অনেক ভালো লাগে। ভালোবাসার মানুষ কিনা, চাঁদের আলোতে তাকে আরো অমায়িক সুন্দর লাগছে দেখতে। সে একদৃষ্টিতে তাকিয়ে আছে। সাবিহা যে রাতিয়ানের দিকে তাকিয়ে আছে, রাতিয়ান সাবিহার দিকে না তাকিয়েও বুঝতে পারছে না, তাই নরম সুরে জিজ্ঞেস করে, সাবিহা? রাতিয়ান দুষ্টু স্বরে বলে, এত রাতে বাইরে ভয় করছে না তোমার? আশেপাশে কিন্তু একটি লোকও নেই। সব থেকে বড় কথা, লোকজন নেই তো তাতে কি, অনেক ভূত পেতনি রয়েছে। সাবিহা রাতিয়ানের হাতটা শক্ত করে ধরে। রাতিয়ানকে ঘেঁষে রাতিয়ানের কাছে চলে যায়। সাবিহা এভাবে রাতিয়ানের কাছে চলে আসায় রাতিয়ান মুচকি হেসে সাবিহাকে নিজের কাছে নিয়ে নেয়। দেখুন একদম ভয় দেখাবেন না বলে দিলাম। আর আমি একদমই ভূতে ভয় পাই না। রাতিয়ান বাঁকা হেসে বলে, হ্যাঁ জানি, সেটা হৃদিতার বিয়েতেই জানতে পেরেছি। বিড়বিড় করে বলে, 1 নম্বরের ভিতর ডিম। সাবিহা ভ্রু কুঁচকে তাকায় রাতিয়ানের দিকে। কি বলেন? আমি ভিতর ডিম? আমি কখন বললাম তুমি ভিতর ডিম? আপনি বলেছেন, আমি শুনেছি। রাতিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, তুমি কখন শুনেছো? হয়তো বলেছি। এভাবে মিষ্টি মধুর ঝগড়া করতে করতে জ্যোৎস্নামাখা রাতে দুইজন চন্দ্রবিলাসী একদম জনমানবহীন রাস্তা ধরে হাঁটতে থাকে। সাভারের দিয়াখালীতে বটতলা নামক একটি জায়গা রয়েছে, খুব সুন্দর একটি জায়গা। মূলত বটতলার নামকরণ করা হয়েছে সেখানে শির
উঁচু করে দাঁড়িয়ে থাকা অনেক বড় এবং মোটা একটি বটগাছের জন্য একটি নদীর যার নাম জানা নেই কারো। তার চারপাশে শুধু বালি আর বালি। দিনের বেলা এখানে অনেকেই ঘুরতে আসে, নৌকা ভ্রমণ করে, তবে রাতের বেলা সেখানে কোনো মানুষের চিহ্ন থাকে না। একদম জনমানবহীন পরিবেশ। চাঁদের আলো বালিতে পড়ায় বালিগুলো চকচক করে উঠছে। প্রথম দেখাতেই সাবিহার জায়গাটা খুব ভালো লেগে যায়। ও মা, কি সুন্দর জায়গাটা। তোমার ভালো লেগেছে জায়গাটা? হুম, কি সুন্দর। তবে এই যে দেখছো না বট গাছ, এই গাছে কিন্তু অনেক ভূত আছে। হাত দিয়ে গাছের দিকে ইশারা করে বলে। সাবিহা বট গাছের দিকে তাকায়, জিভ দিয়ে শুকিয়ে যাওয়া ঠোঁট ভিজিয়ে নেয়। বট গাছটা অনেক মোটা, দেখতে ভয়ঙ্কর লাগছে। তার ওপর রাতের বেলা সাবিহা ভয় পেয়ে যায়। দেখুন, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আপনি কি আমায় এখানে ভয় দেখানোর জন্য নিয়ে এসেছেন? আমারই ভুল হয়েছে, আপনার সাথে আসাটা ঠিক হয়নি। আমার বোঝা উচিত ছিল আপনি রাতিয়ান স্যার। বলেই উল্টো ঘুরে চলে আসতে নিলে রাতিয়ান তার হাত ধরে বলে, একা যেতে পারবে? পারবে না তাই তো? তাহলে কেন একা যাওয়ার বৃথা চেষ্টা করবে? চুপচাপ দাঁড়াও এখানে। দেখুন, আর একবার যদি আপনি কিছু বলেছেন তো আমি কিন্তু সত্যি সত্যি চলে যাব। রাতিয়ান হাত ছেড়ে দিয়ে বলে, আচ্ছা যাও তাহলে। ও সাবিহা রাতিয়ানের হাত ধরে বলে, আরে স্যার, আমি কি বলেছি আমি এখন চলে যাব? আমি আপনার সাথে যাব। রাতিয়ান হেসে দিয়ে বলে, ওকে। সাবিহা বিড়বিড় করে বলে, হাই আল্লাহ, এটা কি সত্যি রাতিয়ান স্যার? এ কি ভূত? স্যার তো এমন না যে মানুষটারে কখনো একটু হাসতেই দেখি নাই, সে এখন সবসময় হেসে যায়। রাত 2টা। দুইজন কপতি নদীর ধারে বালিতে বসে আছে। তারা তাদের বাসর ছেড়ে নদীর ধারে বসে নদী বিলাসের সাথে সাথে চন্দ্রবিলাস করছে। সাবিহা চলো, বাসায় যেতে হবে। অনেক রাত হয়ে গিয়েছে, আর এত রাত জাগলে শরীর খারাপ করবে। চলো উঠো। আর কিছুক্ষণ থাকি, খুব ভালো লাগছে। এই জায়গাটা আমার খুব প্রিয়। আমি মাঝে মাঝেই এখানে আসতাম জানো। মায়ের খুব পছন্দের একটা জায়গা। মা আমাকে এখানে নিয়ে আসতেন। আমার মায়ের এখানে কত স্মৃতি রয়েছে। সাবিহা চুপটি করে রাতিয়ানের কথা শুনে যাচ্ছে। জানো, যখন আমার মা আমাকে রেখে চলে যায়, আমি তখন অতটাও ছোট ছিলাম না। আমি আমার মাকে খুব ভালোবাসতাম। আমি এখন যেমন রোবটিক, গম্ভীর, রাগী, আমি এমন ছিলাম না। মা চলে যাওয়ার পরে আমি একা হয়ে যাই। একা একা বসে মায়ের জন্য কান্না করতাম। তখন আমার পাশে কেউ ছিল না। বাবা তো সবসময় আমার কাছে থাকতে পারতো না। মা মারা যাওয়ার পরে 6টা মাস বাবা তার বিজনেসও ঠিকমতো সামলাতে পারেনি। আমাদের এইভাবে একা করে চলে যাওয়া আমি আর বাবা কেউ মেনে নিতে পারিনি। কিন্তু আস্তে আস্তে বাবা নিজেকে কাজে ব্যস্ত রেখে মায়ের স্মৃতি ভুলে থাকার চেষ্টা করত। সারাটা দিন সে অফিসে কাটাতো, অনেক রাত করেও বাসায় আসতো। কিন্তু আমি মায়ের জন্য কান্না করতাম। যখনই মায়ের কথা মনে পড়তো, এইখানে এসে ঠিক এইভাবেই বসে থাকতাম। অনেকেই বাবাকে বলেছে আমাকে দেখাশোনা করার জন্য হলেও দ্বিতীয় বিয়ে করতে, কিন্তু বাবা রাজি হয়নি। সে চায়নি তার স্ত্রীর আসনে অন্য কাউকে বসাতে। সে বলেছে আমার ছেলের জন্য আমি আছি, আর কারোর দরকার নেই আমাদের জীবনে। তবে বাবা সবসময় আমাকে সময় দিতে পারতো না। আমি তো তখন কারোর সাথে মন খুলে কথাও বলতে পারতাম না। তারপর থেকেই আমি সবার সাথে ঠিকমতো কথা বলতাম না, স্কুলের কারোর সাথে মিশতাম না, ঘরের কোণে চুপটি করে বসে থাকতাম। আর এই জায়গাটায় এসে বসে থাকতাম ঘন্টার পর ঘন্টা। দিনকে দিন আমি ঘর কোণে হয়ে যাই। আমাকে এভাবে তিলে তিলে শেষ হতে দেখতে না পেরে বাবা আমাকে স্টাডি করতে বাইরে পাঠিয়ে দেয়, যাতে বিভিন্ন মানুষের সাথে মিশতে পারি, মায়ের স্মৃতি কিছুটা হলেও ভুলতে পারি। কিন্তু সেখানে থেকে আমি পুরোপুরি একটি রোবট, যান্ত্রিক মানুষ হয়ে বাংলাদেশে ফিরলাম। তবে এখন আমি আবার হাসতে শিখেছি, শুধু একজনের জন্য। তার হাসিতে আমি আবার হাসতে শিখেছি। সাবিহার সাথে তার প্রথম দেখা কিভাবে হয়েছে সব বলে, শুধু এটা বলে না যে মেয়েটা সাবিহা ছিল। জানো, তখন আমি সুহাসীর সম্পর্কে কিছুই জানতাম না। নাম কি, কোথায় থাকে, কি করে। হঠাৎ করে সুহাসী হারিয়ে যায়। তারপর তাকে অনেক খুঁজেছি। দিনকে দিন তাকে দেখার জন্য আমি মরিয়া হয়ে উঠলাম। তাকে দেখার তৃষ্ণা আস্তে আস্তে বাড়তেই থাকে। প্রায় ওই রাস্তায় তাকে খুঁজতাম, কিন্তু তার দেখা পাইনি। একদিন হঠাৎ করেই অনাকাঙ্ক্ষিতভাবে তার দেখা পেয়ে যাই।
আমি কখনো ভাবিওনি তাকে এত সহজে পেয়ে যাব। জানো, তার কান্না আমার একদম সহ্য হয় না। তাকে হাসতে দেখলে আমার অন্তরে এক আকাশ পরিমাণ প্রশান্তি বয়ে যায়। আমি চাই সে সব সময়ের জন্য হাসুক, আর আমি তার হাসি দেখে কাটিয়ে দেব সারাটা জীবন। আমি আমার সবটা দিয়ে তাকে খুশি রাখার চেষ্টা করব। ভালোবাসি, খুব ভালোবাসি আমার শুভ্র রাঙা সুহাসীকে, নিজের চাইতেও বেশি ভালোবাসি। সাবিহা চোখ তুলে রাতিয়ানের দিকে তাকায়। এই মানুষটার মাঝে এত কষ্ট কই কখনো তো বুঝতে দেয়নি আমাদের। পর মুহূর্তে রাতিয়ানের শেষ কথা শুনতে পায় সাবিহা চোখ বড় বড় করে রাতিয়ানের দিকে তাকায়। কি ভালোবাসেন? কাকে ভালোবাসেন? রাতিয়ান সামনের দিকে তাকিয়ে বলে, ভালোবাসি। আমি আমার সুহাসীকে খুব ভালোবাসি। আমার সুহাসীকে দেখতে কতটা মায়াবী লাগে। সাবিহার চোখ দুটো ছলছল করে ওঠে। রাতিয়ানের বলা কথাটা যেন ধারালো তীরের মতো সাবিহার বুকের মাঝে আঘাত করছে। রাতিয়ান তাকে নয় অন্য কাউকে ভালোবাসে, এটা সে মেনে নিতে পারছে না। সে এখানে আর 1 মিনিটও থাকতে পারবে না, না হলে কান্না করে দিবে। তখন রাতিয়ানের কাছে সে কি জবাব দিবে? কিসের জন্য কান্না করছে সে? রাতিয়ান তাকে নয় অন্য কাউকে ভালোবাসে বলে এটা সে বলতে পারবে না। তাই রাতিয়ানের সাথে কোনো কথা না বলে নিঃশব্দে সেখান থেকে উঠে কান্না করতে করতে একাই চলে আসে। এখন তার মাঝে কোনো ভয়ই কাজ করছে না, এমনকি ভূতের ভয়ও না। রাতিয়ান পাশে তাকাতেই দেখতে পায় সাবিহা তার পাশে নেই। তাই চটজলদি উঠে পড়ে। রাস্তার দিকে তাকাতেই চাঁদের আলোয় স্পষ্ট দেখতে পায় সাবিহা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে। রাতিয়ান দেরি না করে দৌড়ে চলে যায় সাবিহার কাছে। সাবিহা আশেপাশে তাকায়। এখন তার মাঝে ভয় কাজ করছে। ভয়ে ভয়ে হেঁটে চলেছে সাবিহা। কিছুক্ষণ পর কারো পেছনে কারোর শব্দ শুনে সাবিহার চোখে জল মুছে নেয়। সাবিহা রাতিয়ানকে না বলে এভাবে এত রাতে একা একা আসায় রাতিয়ান সাবিহার ওপর রেগে যায়। সাবিহার সামনে গিয়ে সাবিহাকে একটানে নিজের কাছে টেনে নেয় আর রেগে বলে ওঠে, স্টুপিড, তুমি আমাকে না বলে চলে এসেছো। একা একা কোথায় যাচ্ছ তুমি? এতটা স্টুপিড তুমি? এত রাতে একা যদি কিছু হয়ে যেত তোমার? সবসময় কেন ছেলে মানুষই করো তুমি? সাবিহার গালে হাত রেখে নরম স্বরে বলে। সাবিহা রাতিয়ানের দিকে তাকিয়ে আছে। রাতিয়ানের সাবিহার এমন ছোট ছোট কেয়ার করা, রাতিয়ানের সাথে ঝগড়া করা সব কিছুই তার ভালো লাগে। অবশ্য প্রিয় মানুষের সব কিছুই ভালো লাগে। আমাদের নিকট ভালোবাসার মানুষ সামান্য পরিমাণ কেয়ার করলেও ভীষণ ভালো লাগে। সাবিহা রাতিয়ানের মুখের দিকে তাকিয়ে ভাবতে থাকে, আচ্ছা এই মানুষটা কেন আমায় ভালোবাসলো না? কেন আমার হলো না? আমি কেন বারবার পেয়েও সব কিছু হারিয়ে ফেলি? ভাবতে ভাবতে সাবিহার চোখ ছলছল করে ওঠে। চোখের জল বাঁধ ভেঙে গাল গড়িয়ে পড়ে। রাতিয়ান হাত এখনো সাবিহার গালে হাত রাখা। কি হলো, কথা বলছো না কেন? যেহেতু রাতিয়ানের হাত সাবিহার গালে, তাই রাতিয়ান বুঝতে পারে সাবিহা কান্না করছে। সাবিহাকে কান্না করতে দেখে রাতিয়ান ব্যস্ত হয়ে পড়ে। সাবিহাকে জড়িয়ে ধরে পাগলের মতো একের পর এক প্রশ্ন করতে থাকে। কি হয়েছে সাবিহা? তুমি কান্না করছো কেন? কি হয়েছে? কষ্ট হচ্ছে? শরীর খারাপ লাগছে? কোথায় কষ্ট হচ্ছে বলো আমায়। সাবিহা চুপ করে রাতিয়ানের বুকের মাঝে পড়ে আছে, কিছু বলছে না। কি হলো, বলছো না কেন? সাবিহা এবার জবাব দেয়, কিছু হয়নি আমার, আমি ঠিক আছি, আমি বাসায় যাব। কিছু হয়নি, তবে কেন কান্না করছো? তোমার কান্না দেখে এক মুহূর্তের জন্য আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল। সাবিহাকে শক্ত করে জড়িয়ে ধরে নরম স্বরে বলে। তারপর দুজন বাসার উদ্দেশ্যে হাঁটতে শুরু করে। সাবিহা নিজেকে স্বাভাবিক করে নেয়। রাতিয়ান সাবিহার হাত শক্ত করে ধরে হেঁটে চলেছে। সাবিহা একবার হাতের দিকে আরেকবার রাতিয়ানের দিকে তাকিয়ে বলে, আচ্ছা আপনাকে একটা প্রশ্ন করি? রাতিয়ান সামনে তাকিয়ে বলে, করো। আপনি কি আপনার সুহাসিনীকে অনেক ভালোবাসেন? রাতিয়ান সাবিহার দিকে তাকায়, তারপর স্বাভাবিক ভঙ্গিতে জবাব দেয়। সাবিহা আবারও কেঁদে দেয়। ভাঙা ভাঙা কণ্ঠে বলে, সুহাসিনী? ও, যাকে এতটা ভালোবাসতেন তাকে কেন বিয়ে করলেন না? আর আমাকেই বা কেন বিয়ে করলেন? রাতিয়ান ভ্রুকুঁচকে তাকায় সাবিহার মুখের দিকে। রাতিয়ান এখন বুঝতে পারলো সাবিহার কান্না করার কারণ কি। তুমি আমায় বলেছিলে তোমার উপর আমার কোনো অধিকার নেই, সেই অধিকার তৈরি করতেই তোমাকে বিয়ে করা। বলে অন্য পাশে ফিরে মুখ চেপে হেসে ওঠে। সাবিহা এবার জোর করে রাতিয়ানের হাত থেকে নিজের হাত সরিয়ে নেয়। কান্নার মাঝেই তার রাতিয়ানের ওপর রেগে যায়।
এখনো তো আমার ওপর আপনার কোনো অধিকার নেই। আমার ওপর শুধুমাত্র তারই অধিকার থাকবে যে আমায় ভালোবাসবে। আপনি আপনার সুহাসীকে নিয়ে থাকেন, আমার ওপর কোনো অধিকার খাটাতে আসবেন না। আপনি আপনি আপনার সুহাসিনীর ওপর অধিকার খাটান, গিয়ে যান। বলে দ্রুত পা চালিয়ে এগিয়ে যায়। রাতিয়ান হাসতে হাসতে সাবিহার পেছন পেছন হাঁটতে থাকে। কিছুক্ষণ পরেই রাতিয়ান সাবিহার হাত ধরে নেয়। সাবিহা হাত ছাড়ানোর জন্য জোর খাটাতে থাকে, কিন্তু পারে না, তাই চুপচাপ হাঁটতে থাকে। আমি সুহাসীকে ভালোবাসি, এটা শুনে তুমি কেন কান্না করছো সাবিহা? বাই এনি চান্স তুমি কি আমায় ভালোবাসো? আমার খেয়ে কাজ নেই, আপনার মতো মানুষকে আমি ভালোবাসতে যাব? ও, তাহলে তুমি আমায় ভালোবাসো না? আমি আরো ভাবলাম তুমি হয়তো আমায় ভালোবাসো। তাহলে কেন কান্না করছো তুমি? ভাবক দৃষ্টিতে সাবিহার দিকে তাকিয়ে বলে, আমার মন চেয়েছে কান্না করতে, তাই কান্না করেছি। আপনার কোনো সমস্যা? চুপচাপ বাসায় যান, আপনার সাথে কথা বলতে ইচ্ছে করছে না আমার। রাতিয়ান চুপচাপ হাঁটতে থাকে। দুইজন আর কোনো কথা বলেনি। প্রায় 15 মিনিট পর তারা বাসায় ফিরে আসে। পুরো বাসা জুড়ে নীরবতা বিরাজমান, কেউ জেগে নেই, বাসায় সবাই ঘুমে বিভোর। রাতিয়ান সাবিহা রুমে চলে যায়। রাতিয়ান ফ্রেশ হয়ে এসে সোজা বিছানায় শুয়ে পড়ে, আর সাবিহা ফ্রেশ হয়ে এসে দেখে রাতিয়ান শুয়ে আছে। এই, আপনি বিছানায় কেন শুয়েছেন? আপনি কি বেডে ঘুমাবেন নাকি? রাতিয়ান ভ্রু কুঁচকে জবাব দেয়, হ্যাঁ, কেন বলো তো? আমার জানা মতে সবাই বিছানাতেই ঘুমায়। আপনি বেডে ঘুমালে আমি কোথায় ঘুমাবো? কেন, তুমিও বেডে ঘুমাবে? এটা জিজ্ঞেস করার কি আছে? আমি আপনার সাথে এক বিছানায় থাকবো না। ভালোবাসে অন্যজনকে, আর আমাকে বলছে তার সাথে বেড শেয়ার করতে। নির্লজ্জ কোথাকার! আমি কেন তার সাথে বেড শেয়ার করব? কখনো করব না। কিছু বলছো তুমি? শুনতে পারছি না তো, একটু জোরে বলতে পারো না? যদিও রাতিয়ান সাবিহার সব কথা শুনতে পেয়েছে। জি না, কিচ্ছু বলছি না। তবে আমি আপনার সাথে এক বেডে কখনো থাকবো না। রাতিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, ওকে, আমি তাহলে ঘুমাচ্ছি, গুড নাইট। সাবিহা চোখ বড় বড় করে বলে, আমি কোথায় ঘুমাবো তাহলে? আমি কি জানি, দেখো অনেক রাত হয়ে গিয়েছে, আর একটা কথাও শুনতে চাচ্ছি না। জলদি লাইট অফ করো সাবিহা, গুড নাইট। হ্যাঁ, শয়তান বেটা, তুই আসলে একটা বজ্জাত বেটা। আগেই তো ভালো ছিলি, সবসময় গম্ভীর গম্ভীর ভাবসাব নিয়ে থাকতি। হঠাৎ তোর এত পরিবর্তন কেন যে হইলো আল্লাহ ভালো জানে। মুখে কথা যেন খই ফুটছে এখন, তাই না বড়? সাবিহা বিড়বিড় করতে করতে সোফায় গিয়ে শুয়ে পড়ে। তাও ওই শয়তান ব্যাটার সাথে এক বিছানায় ঘুমাবে না সাবিহা। আমাকে গালি দেওয়া শেষ হলে এখন লাইটটা অফ করে দাও প্লিজ। সাবিহা রাগে কটকট করতে করতে লাইট অফ করে সোফায় গিয়ে শুয়ে পড়ে। আরও কিছুক্ষণে রাতিয়ানকে ইচ্ছে মতো বকে ঘুমিয়ে যায় সাবিহা। ভোরের আলো ফুটেছে, চারপাশে অন্ধকার চলে গিয়ে শিশির ভেজা ফুটফুটে এক সকালের জন্য অপেক্ষা করছে যেন পুরো পৃথিবী। তবে আবছা আকাশে কিছু তারকা এখনো নিভু নিভু আলোয় জ্বলছে। এখনো সূর্য মামা দেখা মেলেনি। এই তো আর কিছুক্ষণের মধ্যেই তার দেখা মিলবে। তা আর অন্ধকার দূর করে দিয়ে ঝলমলে আলোয় ভরিয়ে দিবে পুরো পৃথিবীকে। প্রতিদিনের ন্যায় আজও ভোর সকালে ঘুম ভেঙে গেল। সাবিহার পিটপিট করে চোখ তুলে তাকিয়ে বোঝার চেষ্টা করছে সে কোথায় আছে। সাবিহা এটুকু ঢের বুঝতে পারছে সে কোনো এক নরম তুলতুলে বিছানায় শুয়ে আছে। কিন্তু তার চট করে মনে পড়ে গেল গতকাল রাতে সে তো সোফায় শুয়েছিল, তাহলে বিছানায় কিভাবে এলো? এসব ভাবতেই সাবিহা একটু ঘাবড়ে যায়। চটজলদি আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করে সে কোথায়। হঠাৎ পাশে তাকাতেই দেখতে পায় পুরুষালী সুঠাম দেহের অধিকারী কেউ একজন তার পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। নিশ্চিন্তে ঘুমানো মানুষটা যে তার রাতিয়ান স্যার, এটা সে নিশ্চিত। রাতিয়ানকে চিনতে সাবিহার 5 সেকেন্ডও লাগেনি। ভোরের আবছা আলো ব্যালকনির পর্দা ভেদ করে রুমে প্রবেশ করছে, আর সেই আলোতেই রাতিয়ানকে দেখতে সাবিহার কি অমায়িক লাগছে মানুষটাকে। ঘুম থেকে জেগেই নিজের ভালোবাসার মানুষকে দেখতে কার না ভালো লাগে? কে না চায় তার প্রিয় মানুষটিকে সব সময় তার সাথে সারা জীবন সকাল বিকাল থাকুক, যার মুখখানা ঘুমাতে যাওয়ার আগে আর ঘুম থেকে জেগেই দেখতে পারবে। নিদ্রাহীন রাতে যে মানুষটা হবে তার সাথে রাত জাগার সঙ্গী। রাতিয়ানকে নিজের পাশে দেখে
সাবিহার মনে এক অদ্ভুত ভালো লাগা কাজ করছে। পরক্ষণে রাতিয়ানের দিকে ভাবুক দৃষ্টিতে তাকায় সাবিহা। তবে আমি এখানে কিভাবে এলাম? আমি তো সোফায় ছিলাম। রাতিয়ান স্যার আমি এখানে নিয়ে এসেছে। এই যে মিস্টার গম্ভীর সিও, আপনি তো নিশ্চিন্তে ঘুমাচ্ছেন, আমাকে শান্তিতে একটু ঘুমাতে দেন না। আপনি বাড়ি বাড়ি আমার সামনে কেন আসেন বলেন তো? আপনি কি কখনো জানবেন আপনার কতটা ভালোবাসি? আপনার মায়াতে ডুবে আছি, চাইলেও যে মায়া থেকে বের হতে পারবো না আমি, সেটা কি আপনি জানেন? না। আপনি জানলেন কিভাবে? আপনি তো আপনার সুহাসিনীকে নিয়ে ব্যস্ত। একপাক্ষিক ভালোবাসা গুলো না মানুষকে বড্ডই কষ্ট দেয়, জানেন তো? সাবিহার ভাবনার মাঝে ঘুম ঘুম কণ্ঠে রাতিয়ান বলে ওঠে, এই যে মিস ভাবনা রানী, আমাকে দেখা হলে উঠুন, গিয়ে নামাজ পড়ুন, আমাকে দেখার অনেক সময় পাবেন আপনি। বলে সাবিহার একটু কাছে চলে আসে। সাবিহা রাতিয়ানের এভাবে হঠাৎ করে বলে ওঠা আর সাবিহার কাছে চলে আসার সাবিহা ভয় পেয়ে যায়। তাড়াহুড়ো করে উঠে বসে পড়ে। সাবিহা মেকি রাগ দেখিয়ে বলে ওঠে, কি সব বাজে বাজে কথা বলছেন? হ্যাঁ, আপনাকে কে দেখছে? আপনাকে দেখতে না আমার বয়ে গেছে। যে না আমার চেহারা, তাকে নাকি আমি দেখতে যাব? সব থেকে বড় কথা, আপনি জেগে আছেন আর এইভাবে ঘুমিয়ে থাকার ভান করছিলেন কেন? চিটিংবাজ মানুষ কোথাকার। বলে ভ্রুকুঁচকে তাকায় সাবিহা। রাতিয়ান নির্লিপ্তভাবে জবাব দেয়, দেখো সাবিহা, সকাল সকাল প্লিজ ঝগড়া শুরু করো না। আমার এখন তোমার সাথে ঝগড়া করার মুড নেই, আমি ঘুমাবো। যাও নামাজটা আদায় করো। বলে শুয়ে পড়ে রাতিয়ান। কি? আমি ঝগড়া করি? আপনি ঝগড়া করেন আমার সাথে, সব সময় ঝগড়াটে মানুষ কোথাকার। আর হ্যাঁ, নামাজ আমি আদায় করবই, বুঝেছেন? আপনার বলতে হবে না, নিজে তো পড়ে নাই, আবার আমায় বলে। বলে বিছানা থেকে নামার জন্য উদ্ধৃত হলেই রাতিয়ান গম্ভীর স্বরে বলে ওঠে, লিসেন, আমি তোমার মতো এমন নাক ডেকে ঘুমোই না। আজানের পরেই আমি নামাজ পড়ে আসছি মসজিদে গিয়ে, বুঝেছো? আর রাতে আমি তোমায় বিছানায় নিয়ে আসিনি, তুমি একাই এসেছো। কাজেই কথা বাদ দিয়ে তুমি তোমার কাজ করো, আমি ঘুমাবো। কি? আমি একাই বিছানায় গিয়েছি? দেখুন একদম। সাবিহাকে থামিয়ে দিয়ে রাতিয়ান রাগী কণ্ঠে ধমকে বলে ওঠে, আরেকটি কথা শুনতে চাচ্ছি না আমি। রাতিয়ানের ধমকে চমকে যায়, তাই ভয়ে চুপচাপ ওয়াশরুমে চলে যায় আর রাতিয়ান ঘুমিয়ে পড়ে। সাবিহা ফ্রেশ হয়ে রাতিয়ানের দেওয়া ব্লু কালারের গ্রাউন্ড সেট পরে নেয়। রাতিয়ান সাবিহাকে 3 সেট গ্রাউন্ড দিয়েছে। রুমে এসেই দেখে রাতিয়ান বিছানায় উবু হয়ে ঘুমিয়ে বিভোর। সাবিহা এক পলক রাতিয়ানের দিকে তাকিয়ে ব্যালকনির দিকে পা বাড়ায়। রাতিয়ানের ব্যালকনিটা খুব পরিপাটি গোছানো। আসলে রাতিয়ান মানুষটাই খুব গোছানো পরিপাটি একজন মানুষ। তার ব্যালকনি এমন পরিপাটি থাকাই স্বাভাবিক বটে, তবে ব্যালকনিটা সাবিহার হলে এমন পরিপাটি থাকলে বরং সেটা হতো অস্বাভাবিক বিষয় হতো। ব্যালকনিতে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকে সাবিহা, তারপর চটজলদি পা বাড়ায় ব্যালকনি থেকে। উদ্দেশ্য তার নিচে যাওয়া। দরজা খুলে বের হয়ে যায় সাবিহা। নিচে নামতে সিরাজ চৌধুরীকে দেখতে পায়, হাতে নিউজ পেপার নিয়ে ড্রয়িং রুমের সোফাতে বসে আছেন। সাবিহাকে দেখে সিরাজ চৌধুরী বলে ওঠে, আরে আম্মা, উঠে পড়েছো? হ্যাঁ বাবা। বলে সিরাজ চৌধুরীকে সালাম করে নেয়। সুখী হও মা, আসো বসো এখানে। মর্জিনা, তুই কি চা দিবি নাকি? কিচেন থেকে মর্জিনা চিৎকার করে বলে ওঠে, খালুসান আইতাছি। সাবিহা বলে ওঠে, আমি চা বানিয়ে আনছি, আপনি বসুন বাবা। সাবিহা কিচেনে চলে যায়। আরে নতুন ভাবি, আপনি এইখানে আইছেন কেন? চা বানাবো, তুমি আমায় সব দেখিয়ে দাও। তারপর সাবিহা ঝটপট চা বানিয়ে নেয়। চা নিয়ে চলে যায় ড্রয়িং রুমে। সিরাজ চৌধুরী সাবিহার বানানো চা খেয়ে প্রশংসায় পঞ্চমুখ। বাবা মেয়েতে আরো কিছুক্ষণ গল্প করে তারপর সাবিহা রুমে চলে যায়, আর সিরাজ চৌধুরী কিছুক্ষণ পরেই কোনো এক কাজে চলে যায়, বাহিরে চলে যায়। রুমে গিয়ে দেখতে পাই রাতিয়ান স্যুট বুট পরে লাট সাহেব হয়ে দাঁড়িয়ে ফোনে যেন কি করছে। সাবিহা চুপচাপ বেডে গিয়ে বসে পড়ে। সে জানে রাতিয়ান অফিসিয়াল কোনো কাজে যাচ্ছে, তার কারণ তার শ্বশুর মশাই সিরাজ চৌধুরী বলেছেন রাতিয়ানের নাকি কোনো ইম্পর্টেন্ট কাজ আছে, তাই তাদের বৌভাতের অনুষ্ঠান আজকে নয় কালকে রাখা হয়েছে। আর তাই রিদির তারা চলে গেছে, একদম বৌভাতের অনুষ্ঠানে আসবে। রাতিয়ানের সাবিহার মামা মামিও চলে গেছে। সোফিয়া বেগমের মা হঠাৎ অসুস্থ হয়ে গেছে, কিন্তু কাইফা থেকে গেছে, কিন্তু রূপসা তাকে তার সাথে নিয়ে গেছে।
সাবিহা 5 মিনিট যাবৎ বসে আছে, কিন্তু রাতিয়ান নিজের মতো ফোনে ব্যস্ত, যেন রুমে কেউ নেই। সাবিহা রেগে গিয়ে রাতিয়ানের সামনে গিয়ে দাঁড়ায়। মেয়েকে রাগ দেখিয়ে বলে ওঠে, কোথায় যাচ্ছেন আপনি? রাতিয়ান ভ্রু কুঁচকে তাকায় সাবিহার দিকে, বলে ওঠে, কেমন যেন বউ বউ গন্ধ পাচ্ছি। কোথায় যাব না যাব তার জবাব দিতে চাচ্ছে। সাবিহা চোখ ছোট করে তাকায়। তবে বলেই যাই, একটা ইম্পর্টেন্ট মিটিং রয়েছে আমার, তারপর আমার সুহাসী। আর কিছু না বলেই বাসা থেকে বের হয়ে যায় রাতিয়ান। রাতিয়ানের অসম্পূর্ণ বলা কথাটা শুনে সাবিহার চোখ দুটো ছলছল করে ওঠে, ধাপ করে বিছানায় বসে পড়ে। তার মানে রাতিয়ান তার সুহাসিনীর সাথে দেখা করবে, তাকে বলে দিবে তার মনের কথা। আচ্ছা, সুহাসিনী যদি রাতিয়ানের জীবনে চলে আসে তখন তখন আমি কি করব? সারাদিন তার ব্যালকনিতে বসেই কেটে যায়। সারাদিন আর রুম থেকে বেরো হয়নি। সারাটা দিন কেটেছে তার কান্না করতে করতে চোখ মুখ ফুলে গেছে সাবিহার। সারাদিনে সে কিছুই খায়নি। রাত 11টা বেজে গেছে। সাবিহার চোখের জল মুছে ব্যালকনি থেকে রুমে চলে আসে। রুমে এসে ফ্রেশ হয়ে নেয়। এখনো রাতিয়ান বাসায় আসেনি। তাহলে কি তারা দুজন একসাথে রয়েছে? এসব ভাবতে ভাবতে বিছানায় গিয়ে শুয়ে আছে। চোখের কোণ দিয়ে জল গড়িয়ে পড়ছে তার। কিছুক্ষণ পরে সাবিহা রুমে কারোর উপস্থিতি টের পায়। চটজলদি চোখের জল মুছে নিয়ে উঠে বসে সাবিহা। আর তখনই রুমের লাইট জ্বলে ওঠে। সাবিহা চোখ তুলে তাকাতেই দেখতে পায় রাতিয়ান এসেছে। তাই সাবিহা অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। রাতিয়ান সাবিহার এমন ব্যবহারে কিছুটা অবাক হয়ে যায়। ব্রোকোজকে তাকিয়ে ফ্রেশ হতে চলে যায়। রাতিয়ান ফ্রেশ হয়ে ফিরে এসেও দেখে সাবিহা আগের মতোই অন্য পাশে ফিরে শুয়ে আছে। রাতিয়ান বুঝতে পারছে কোনো বিষয় নিয়ে সাবিহার মন খারাপ, কান্নাকাটিও করেছে। চোখ দেখেই বুঝতে পেরেছে রাতিয়ান। তাই তো ওই কান্না জড়িত মুখখানা দেখেই বুকের মাঝখানটায় ধুপ করে উঠেছিল। রাতিয়ান এবার সাবিহার কাছে যায়। সাবিহার পাশে বসে কোমল স্বরে জিজ্ঞেস করে, সাবিহা, কি হয়েছে তোমার? কি হলো, কথা বলছো না কেন? কি হয়েছে বলো আমায়। সাবিহা এবার চুপ না থেকে ভাঙা কণ্ঠে বলে, কিছু হয়নি আমার, আমি এখন ঘুমাবো, প্লিজ যান এখান থেকে। তা বললে তো হবে না, কিছু তো হয়েছে তোমার। কি হয়েছে বলো আমায়। সাবিহা মেকি রাগ দেখিয়ে বলে ওঠে, আমার কথা ভাবতে হবে না আপনার। আপনি আপনার সুহাসিনীকে নিয়ে ভাবেন না? সারাদিন তো তার সাথেই ছিলেন, এখন কেন আমার খোঁজ নিতে আসছেন? রাতিয়ান এবারে বুঝতে পারে সাবিহার মন খারাপের কারণ। হ্যাঁ, আজ সারাটা দিন আমি আমার সুহাসীর সাথেই ছিলাম, কিন্তু তুমি তো আমার বউ, তোমার খোঁজ না রাখলেও তো চলবে না আমার, তাই তো তোমার খোঁজ নেওয়া। আমার খোঁজ রাখতে হবে না আপনার, আপনি আপনার সুহাসিনীকে নিয়ে থাকেন। বলে বিছানা থেকে নেমে ব্যালকনির দিকে পা বাড়ায়। রাতিয়ান সাবিহার যাওয়ার দিকে তাকিয়ে হাসতে থাকে। রাতিয়ানের উঠে ব্যালকনিতে চলে যায়। সাবিহার পাশে গিয়ে দাঁড়ায়। রুমে চলো। সাবিহা চুপচাপ দাঁড়িয়ে আছে, তবে তার চোখ দুটো থেকে জল গড়িয়ে পড়ছে। সাবিহা চাচ্ছে না রাতিয়ানের সামনে কান্না করতে, কিন্তু চোখ জোড়া যেন বাদ মানছে না। রাতিয়ান সাবিহাকে নিজের দিক করে দাঁড় করায়। সাবিহাকে কান্না করতে দেখে সে ব্যস্ত হয়ে পড়ে। সাবিহাকে নিজের বুকে জড়িয়ে নেয়। মনে মনে ভাবতে থাকে সে নিজেই তার সুহাসীকে কষ্ট দিচ্ছে, কান্না করাচ্ছে, এতটা পাষণ্ড কাজ করছে, সে কিভাবে পারছে না। আর এক ফোঁটা চোখের জলও ঝরতে দিবে না রাতিয়ান তার সুহাসীর। সাবিহা সরে আসেনি, চুপটি করে পড়ে আছে রাতিয়ানের বুকের মাঝখানে। চোখের জলের সাথে সব কষ্ট ঝরে পড়ছে, যেন এভাবেই কেটে যায় কিছু সময়। পিনপতন নীরবতা ভেঙে রাতিয়ান সাবিহাকে ডেকেও বলে ওঠে, সাবিহা। সাবিহা কথা বলে না, চুপটি করে রাতিয়ানকে আঁকড়ে ধরে দাঁড়িয়ে আছে। রাতিয়ান আবারও ডেকে ওঠে। এবারও সাবিহার কোনো জবাব দেয় না, শুধু মাথা তুলে রাতিয়ানের দিকে তাকায়। তারপর রাতিয়ানকে ছেড়ে দিয়ে দূরে সরে যায় সাবিহা। এভাবে দূরে সরে যাওয়ায় রাতিয়ান সাবিহার আরো কাছে চলে যায়। রুমে নিয়ে বেডে বসিয়ে দেয় সাবিহাকে। তারপর হাতে একটি প্যাকেট ধরিয়ে দেয়। সাবিহা চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাতিয়ানের দিকে। রাতিয়ান এবার গম্ভীর স্বরে বলে ওঠে, তোমার হাতে জাস্ট 10 মিনিট সময় রয়েছে, যাও এই ড্রেসটা পরে আসো, যাও। সাবিহা ভ্রু কুঁচকে তাকায় রাতিয়ানের দিকে। কিসের ড্রেস পরবো আর কেন পরবো? রাত কয়টা বাজতে চলছে জানেন না? 12টা। আর আপনি বলবেন আর আমি নাচতে নাচতে ড্রেসটা পরে নিব, তাই না? কখনো না, আমি এখন ঘুমাবো, সো ডিস্টার্ব করবেন না আমায়। রাতিয়ান স্বাভাবিক স্বরে বলে ওঠে,
অলরেডি 5 মিনিট চলে গিয়েছে সাবিহা। 10 মিনিট পর তোমার সাথে কি হবে তুমি ভাবতেও পারছো না। সাবিহা চট করে শোয়া থেকে উঠে বসে। কি কি হবে আমার সাথে? রাতিয়ান নির্বিকার বলে ওঠে। সেটা দেখতেই পাবে। অলরেডি 9 মিনিট শেষ হয়ে গিয়েছে, যা করার আমাকেই করতে হবে। বলে এগিয়ে আসে সাবিহার দিকে। কি করবেন? কি করবেন আপনি আমার সাথে? বেশি কিছু না, তোমাকে ড্রেসটা আমিই পরিয়ে দিব। কি? চিৎকার করে বলে বিছানা থেকে নেমে যায় সাবিহা। কি বলছেন আপনি এসব? হ্যাঁ আমি ঠিক বলছি, তবে এখনো 1 মিনিট সময় রয়েছে, তুমি যেতে পারো। না হলে আমার আর কোনো কিছু করার নেই। তুমি যাবে নাকি আমি? বলে এগিয়ে আসতে নিলে প্যাকেটটি হাতে নিয়ে ওয়াশরুমের দিকে দৌড় লাগায় সাবিহা। রাতিয়ান সাবিহার এমন কাণ্ডে উচ্চস্বরে হেসে ওঠে। সে জানতো সাবিহাকে কিভাবে ড্রেসটা পরাতে হবে। সাদা ধবধবে একটি গ্রাউন্ড পরে ওয়াশরুম থেকে বের হয়ে আসে সাবিহা। সাবিহার গ্রাউন্ডটা অনেক অনেক ভালো লেগেছে, কি সুন্দর দেখতে। নিজেকে নিজেই দেখতে দেখতে বের হয়ে আসে সাবিহা। সাবিহা যখন নিজেকে দেখতে ব্যস্ত, কেউ তখন তার সামনে দাঁড়ানো তার শুভ্ররাঙা সুহাসীকে দেখতে ব্যস্ত। রাতিয়ান বিছানায় বসে সাবিহার জন্য ওয়েট করছিল। ওয়াশরুমের দরজা খোলার শব্দে সেদিকে তাকাতেই দেখতে পায় সাদা ধবধবে একটি পরী দাঁড়িয়ে আছে। তার সামনে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। সাবিহা গিয়ে রাতিয়ানের সামনে দাঁড়ায়। স্যার। সাবিহার ডাক যেন রাতিয়ান শুনতে পায়নি, তাই সাবিহা পুনরায় ডেকে ওঠে। এবার সাবিহার ডাকে ঘোর কেটে যায় রাতিয়ানের। হ্যাঁ হ্যাঁ কিছু বলছো? সাবিহা ভ্রু কুঁচকে তাকায় রাতিয়ানের দিকে। রাতিয়ান সাথে সাথে সাবিহাকে নিয়ে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়। দুইজনকে একসাথে দেখতে খুব সুন্দর লাগছে। একজন সাদা গ্রাউন পরেছে আর একজন সাদা রঙের পাঞ্জাবি। দুইজনের মাঝে শুভ্র রং ছেয়ে গেছে যেন। রাতিয়ান ফটাফট কিছু মিরর ফটো তুলে নিল। এই অমায়িক দৃশ্যটাকে আটকে রাখলো কিছু ছবির মাধ্যমে। সাবিহা চুপচাপ রাতিয়ানের কাণ্ড দেখে যাচ্ছে। কিছুক্ষণ পরেই রাতিয়ান সাবিহার হাত ধরে নিয়ে রুমে থেকে বের হয়ে ছাদের দিকে পা বাড়ায়। ছাদে পা রাখতেই চোখ পড়ে যায় ছাদের ঠিক মাঝখানটায়। সাবিহা অবাক হয়ে তাকিয়ে আছে। চারপাশটা অন্ধকারে বিরাজ করছে। ঠিক ছাদের মাঝখানে ছোট একটি টেবিল রাখা, তাতে গোল করে দাঁড়িয়ে থাকা মোমবাতিগুলো জ্বলছে। রাতিয়ান সাবিহাকে ছাদের মাঝখানটায় দাঁড় করিয়ে দেখতে থাকে। চারপাশটা লাল নীল আলোয় আলোকিত হয়ে যায়। ছাদের চারপাশটা মরিচ বাতি দিয়ে সাজানো। সাবিহা অবিশ্বাস্য চোখে চারপাশটা দেখতে থাকে। আর তখনই রাতিয়ান বলে ওঠে, হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ সাবিহা। তখনই পাশ থেকে আরো কিছু কলার আওয়াজ শুনতে পাই। পাশে তাকাতেই রিদিতা, হাসিব, কাইফা, রূপসা, সিজান, মর্জিনা, সিরাজ চৌধুরীকে দেখতে পাই। সবাই এগিয়ে এসে সাবিহাদের সাথে দাঁড়ায়। কাইফা দৌড়ে সাবিহাকে জড়িয়ে ধরে বলে, সাবিহা এতটা খুশি হয়েছে যে সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। সে শুধু সবার দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে আছে। না, আজ এই কান্না কষ্টের নয়, খুশির কান্না। রিদিতা গিয়ে সাবিহাকে জড়িয়ে ধরে বলে, হ্যাপি বার্থডে জানু। থ্যাংক ইউ। আজকে অনেক খুশি। ধন্যবাদ দিতে হলে ভাইয়াকে দে, আমি তো ভুলেই গিয়েছিলাম তোর বার্থডে। সাবিহা চোখ বড় বড় করে রাতিয়ানের দিকে তাকায়। তারপর সবাই মিলে অনেক আনন্দ করে। সাবিহার বার্থডে সেলিব্রেট কেক কাটে। ছাদের এক কোণে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে রাতিয়ান। সাবিহা গিয়ে পাশে দাঁড়ায়। ছাদে শুধু সাবিহা আর রাতিয়ান। পুরো ছাদ জুড়ে পিনপতন, নীরবতা ভেঙে সাবিহা বলে ওঠে, অনেক অনেক ধন্যবাদ। আমি আজকে অনেক খুশি, অনেক অনেক। আর আমার এই খুশির কারণ হলেন আপনি। রাতিয়ান সাবিহার দিকে ফিরে তাকায় আর বলে, তোমাকে যে সব সময়ের জন্যই খুশি থাকতে হবে সাবিহা। কেউ যে তোমার হাসি মুখটা দেখার জন্য মরিয়া হয়ে ওঠে, আর তোমাকে কাঁদতে দেখলে তার ভেতরে তোলপাড় হয়ে যায়। তুমি যে কারো হাসির কারণ সাবিহা, কারো বেঁচে থাকার কারণ হয়ে গিয়েছো তুমি, যে তোমাকে সব সময়ের জন্য হাসি খুশি দেখতে চায়। সাবিহা বোকার মতো ফ্যাল রাতিয়ানের দিকে তাকিয়ে রাতিয়ানের কথাগুলো শুনে যাচ্ছে। রাতিয়ান হঠাৎ করে সাবিহার সামনে হাঁটু ভাঁজ করে বসে পড়ে। হাতে একটি গোলাপ ফুল নিয়ে বলে ওঠে, দেখো সুহাসী, আমি এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলতে পারি না। রাতিয়ানের মুখ থেকে সুহাসীর নাম শুনে সে চমকে ওঠে। আশেপাশে ঘুরে তাকায়। রাতিয়ান পুনরায় বলতে থাকে, তুমি বলছি সাবিহা, তুমিই তো আমার শুভ্র রঙা সুহাসী। সাবিহা বিস্মিত হয়ে তাকায়। রাতিয়ান বলে,
উইল ইউ লাভ মি শুভ্র রাঙা সুহাসী? তুমি কি আমায় ভালোবাসবে? সারা জীবন আমার হাসির কারণ হবে তুমি? সাবিহার চোখ দুটো ছলছল করে ওঠে। সাবিহা বিশ্বাস করে উঠতেই পারছে না রাতিয়ান তাকে ভালোবাসে। সে নিজেই রাতিয়ানের শুভ্র রঙা সুহাসী। চোখের জল মুছে সাবিহা ভ্রুকচকে বলে ওঠে, কিন্তু আমি আপনি ভালোবাসি না বলে সাদের অন্য পাশে চলে যায়। রাতিয়ান আহত দৃষ্টিতে সাবিহার চলে যাওয়া দেখে। সে আর সাবিহার কাছে যায় না। সে সাদের এক প্রান্তে দেয়াল ঘেঁষে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পরেও যখন রাতিয়ান সাবিহার কাছে আসেনি, তাই নিজেই চলে যায় রাতিয়ানের কাছে। ধীর পায়ে এগিয়ে চুপটি করে রাতিয়ানের পাশে দাঁড়ায়। তখন ওভাবে না বলায় তার অনেক খারাপ লাগছে। কেনই বা সে না করতে গেল? সে তো পাগলের মতো ভালোবাসে এই মানুষটাকে। যে মানুষটা আমায় এত ভালোবাসে তাকে আমি এতটা কষ্ট দিয়ে ফেললাম। এখন কি সবার মতো সেও আমায় একা রেখে চলে যাবে? শুনুন, আমি আসলে আপনাকে এভাবে বলতে চাইনি। আসলে আর কিছু বলতে যাবে তার আগে রাতিয়ান তাকে থামিয়ে দেয়। রাতিয়ান সাবিহার দিকে না তাকিয়ে দূরের আকাশের পানে তাকিয়ে নরম স্বরে বলে ওঠে, শুধুমাত্র আমার খুশির জন্য আমি কাউকে কষ্ট দিতে চাই না। আর আমার মতো এমন গম্ভীর, রাগী, এমন রোবোটিক মানুষকেই তুমিও বা কেন ভালোবাসতে যাবে? রাতিয়ানের এবার সাবিহার দিকে ফিরে তাকায়। আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি, যে আমায় ভালোবাসে না তাকে জোর করে তো আর আমার কাছে রাখতে পারি না। তোমাকে আমি জোর জবরদস্তি করব না আমার সাথে থাকতে। তবে এটা ভেবো না আমি তোমায় ভালোবাসি না। হ্যাঁ, আমি যেমন তোমায় অনেক ভালোবাসি, তেমন সারা জীবনের জন্য তোমাকে খুশি দেখতে চাই। আমি চাই তুমি সারা জীবন ভালো থাকো, যা আমার সাথে থাকলে হতে পারবে না। তুমি যেহেতু ভালোবাসো না, তবে তোমাকে আর আমার কাছে আটকে রাখতে চাই না আমি। তুমি চাইলেই এখনই এখান থেকে যেতে পারো, আমি কখনোই না করব না। তবে যদি না চাও, সকালেই তোমাকে তোমার বাসায় রেখে আসবো। বলে বড় বড় পা ফেলে সাদ থেকে নেমে যায় রাতিয়ান। শুনুন, মিউয়ে যাওয়া কণ্ঠে ডেকে ওঠে, কিন্তু রাতিয়ান দাঁড়ায় না। সাবিহা ধপ করে বসে পড়ে ছলছল চোখে। রাতিয়ানের চলে যাওয়া দেখে। সে তো একটু অভিমান করে বলেছিল, তাই বলে কি তার এতটা সিরিয়াস হতে হবে? আমার ভালোবাসা কি তিনি বুঝে না? সবসময় কি সব উত্তর হ্যাঁ বলে সম্মতিসূচক অর্থ বোঝাতে হয়? আপনি আমার মনের কথা বুঝেন না? আমি ভালোবাসি আপনাকে, ভালোবাসি। কই, আমার সাথে যে এতদিন লুকোচুরি খেললো, সবসময় সুহাসিনীর কথা বলতো, তখন কি আমি কষ্ট পেতাম না? আমায় রেখে আসবেন? আমি থাকবো না আপনার সাথে, চলে যাব, আমি এখনই চলে যাব। সাবিহা কিছুক্ষণ পরে সাদ থেকে হন্তদন্ত হয়ে রুমে চলে আসে। রুমে এসে পুরো রুমে রাতিয়ানকে খুঁজতে থাকে, কিন্তু রাতিয়ান পুরো রুমে কোথাও নেই, ওয়াশরুমেও নেই। তাই দৌড়ে ব্যালকনিতে যায়। সেখানেও রাতিয়ানকে না পেয়ে হাউমাউ করে কেঁদে ওঠে। প্রায় 20 মিনিট পর রাতিয়ান রুমে আসে। ড্রিম লাইটের আলোতে রুমটা হালকা আলোকিত হয়ে আছে। রুমে এসে রাতিয়ান কোনো দিকে না তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বের হয়ে লাইটস অফ করতে বেডে চোখ পড়ে। বেডে সাবিহাকে না দেখতে পেয়ে চমকে ওঠে রাতিয়ান। সে যখন সাদ থেকে চলে আসে, তখন সাবিহার বলা সব কথা রাতিয়ান শুনতে পায়। এটাও শুনতে পায় সে চলে যাবে, কিন্তু রাতিয়ান গুরুত্ব না দিয়ে নেমে যায় সাদ থেকে। বাসা থেকে বের হয় তখন ঘড়িতে 1:36 আর এখন প্রায় 2টো বাজতে চলেছে। রাতিয়ান ভেবেছিল সাবিহা রুমে চলে আসবে, তাই আর বেশি গুরুত্ব দেয়নি ব্যাপারটা। কিন্তু এখনও সাবিহাকে রুমে না দেখে রাতিয়ানের ভয় পেয়ে যায়। চটজলদি ব্যালকনির দিকে পা বাড়ায়। সেখানেও সাবিহাকে পায় না রাতিয়ান। পুরো রুমে কোথাও নেই, ব্যালকনিতেও নেই। কোথায় যাবে এত রাতে? সাবিহা কোথায় গেল? সে আবার আসলে বাসা থেকে বের হয়ে যায়নি তো? আমি তো সাবিহাকে ছাদে রেখে চলে এসেছি, এখনো ছাদে বসে নেই তো? দৌড়ে ছাদে চলে যায়। পুরো ছাদে কোথাও সাবিহাকে পায় না। পুরো বাসা খোঁজেও যখন সাবিহাকে পায় না, তখন রাতিয়ানের মনে অজানা ভয় এসে ভর করে। যদি বাসা থেকে বের হয়ে যায়, না, আমাকে এক্ষুনি যেতে হবে বলে পাগলের মতো দৌড়ে গেটের সামনে চলে যায়। গেটে গিয়ে দেখে গেট লক করা। রাতে
অনেক হয়ে গেছে। রাতিয়ান বাহিরে ছিল বলে করিম দারোয়ান গেট লক না করে গেটে বসেছিল। রাতিয়ান চলে আসায় গেট লক করে। গেট থেকে একটু দূরেই করিমের রুম। এত রাতে আর কেউ বের হবে না বলে রুমে চলে গেছে করিম। রাতিয়ান কি করবে ভেবে পাচ্ছে না, তবে তাকে আগে বাসা থেকে বের হতে হবে। রাতিয়ান সাথে সাথে করিমকে কল করে। যেহেতু করিম মাত্রই গিয়ে শুয়েছে তাই কল দেখার সাথে সাথে কল রিসিভ করে ওঠে। রিসিভ করার সাথে সাথে রাতিয়ান বলে ওঠে, চাচা গেটের চাবি কোথায়? আমার এখনই বাইরে যেতে হবে, তাড়াতাড়ি বলো, ইমিডিয়েট। আসতেছি আব্বা। বলে শোয়া থেকে উঠে বসে। কিন্তু বাবা, তুমি এত রাতে কোথায় যাবা? তুমি তো মাত্রই বাইরে থেকে আসলা, এত রাতে আবার কোথায় যাবা? বলতে বলতে গেটের সামনে চলে আসে করিম। রাতিয়ানকে এমন অস্থির হতে দেখে বলে ওঠে, কি হয়েছে আব্বা? এমন অস্থির লাগতেছে কেন তোমারে? আর এত রাতে কোনে যেতে আব্বা? রাতিয়ান জরুরি তলবে বলে ওঠে, চাচা এখন কথা বলার সময় নেই, আমাকে বাইরে যেতেই হবে। সাবিহা বাইরে আছে, তাড়াতাড়ি চলো, গেট খুলে দাও। শান্ত হও আব্বা, আম্মা তো বাসায়। রাতিয়ান এবার শান্ত হয়ে বলে, বাসায় মানে? বাসায় নেই চাচা, পুরো বাসা খুঁজে নিয়েছে আমি। কি গো আব্বা, আম্মা বাইরে থাকবো কেন? কিছুক্ষণ আগে আম্মা আইসা কইল বাইরে যাব। এত হান্ডাইতে হেতি কোনো যাব হে নিগা আমি হেরে বাইরে যাইতে দেই নাইকা। পরে বাসার ভেতর না যাইয়া হেতি বাগানের দিকে গেল দেখলাম। কেন আব্বা, আম্মা বাগানেও নাই? বলে রাতিয়ানের দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকায়। রাতিয়ান করিমের কথার উত্তর না দিয়ে দৌড়ে চলে যায় বাগানের দিকে। করিম অবাক চোখে তাকায়। কিছুক্ষণের মধ্যে পুরো আকাশে মেঘের আনাগোনা। মনে হচ্ছে কিছুক্ষণ সময় পরে ঝঙ্কার তুলে ঝুম বৃষ্টি শুরু হয়ে যাবে। ছোট ছোট বৃষ্টির কণা পড়ে জানান দিচ্ছে তারা যে কোনো সময় চলে আসবে তাদেরকে ভিজিয়ে দিতে। বাগানের মাঝখানে গোল হয়ে 3টি বেতের চেয়ার রাখা, তার এক কোণে একটি সিঙ্গেল বেঞ্চ রাখা। রাতিয়ান বাগানে যেতেই সাবিহাকে দেখতে পায়। সাবিহাকে দেখতে পেয়েই রাতিয়ানের অশান্ত মনটা নিমেষে শান্ত হয়ে যায়। ধীর পায়ে এগিয়ে যায় সাবিহার দিকে। সাবিহা চুপটি করে বেঞ্চে বসে নিচের দিকে চেয়ে হালকা আওয়াজে গুঙিয়ে কেঁদে চলেছে। রাতিয়ান সাবিহার সামনে গিয়ে দাঁড়ায়। রাতিয়ান নরম কণ্ঠে সাবিহাকে ডেকে ওঠে, সাবিহা। সাবিহা রাতিয়ানের ডাকে চোখ তুলে তাকাতেই রাতিয়ানকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে হাওমাও করে কেঁদে ওঠে। রাতিয়ানও পরম আবেশে জড়িয়ে নেয় তার সুহাসীকে বুকের মাঝে জড়িয়ে নিয়ে তার অশান্ত মনটাকে শান্ত করে নেয়। এতক্ষণে অস্থিরতা নিমেষেই যেন গায়েব হয়ে যায়। সাবিহা কান্না কান্না করতে করতে বলে ওঠে, এই আপনার ভালোবাসা? আপনি আমায় ভালোই বাসেন না। ভালোবাসলে আপনি আমাকে এইভাবে বলতেই পারতেন না। আপনিও আমায় ভালোবাসেন না। আমি যাদের আঁকড়ে ধরে বাঁচতে চাই তারা সবাই আমায় একা করে চলে যায়। সবার মতো আপনিও আমায় একা রেখে চলে যাবেন, তাই না? প্লিজ আমায় একা রেখে চলে যাবেন না। ছোট থেকে সব হারাতে হারাতে আজ আমি নিঃস্ব। হারানোর মতো কিচ্ছু নেই আমার কাছে। আপনাকে হারাতে চাই না আমি, বলে শক্ত করে জড়িয়ে ধরে। রাতিয়ান মুচকি হেসে গম্ভীর স্বরে বলে ওঠে, আমাকে তো তুমি ভালোবাসো না, তবে কেন হারাতে চাও না? সাবিহা কান্না করতে করতেই চটজলদি জবাব দিয়ে দেয়, ভালোবাসি ভালোবাসি আপনাকে। বুঝেন না আপনি? আমি আপনাকে ভালোবাসি। রাতিয়ান স্বাভাবিক স্বরে জবাব দেয়, সত্যি ভালোবাসো? আচ্ছা এখন কান্না থামাও, আর কান্না করলে চলে যাব। সাবিহা তাও কান্না করতে থাকে। রাতিয়ান সাথে সাথে সাবিহাকে নিজের থেকে সরিয়ে নেয়। সাবিহা প্রথমে ভয় পেয়ে যায়। নিজেকে স্থির করে সামনে তাকাতেই দেখে রাতিয়ান নেই। পাশে তাকিয়েই বাগানের এপাশে লাইটস অন করে চারপাশটা আলোকিত হয়ে যায়। রাতিয়ান এসে সাবিহার সামনে হাঁটু গেড়ে বসে পড়ে। হাতে দুটো বাগান থেকে নেওয়া গোলাপ। সাবিহার চোখে জল, মুখে মুচকি হেসে সাথে সাথে গোলাপগুলো নিয়ে নেয়। রাতিয়ান সাবিহার হাত টেনে নিয়ে হাতে ডায়মন্ড রিংয়ে ছোট ছোট অক্ষর খোদাই করে রাতিয়ানের নাম লেখা পরিয়ে দিয়ে বলে, আজ থেকে তোমাকে আমি আমার করে নিলাম। তুমি সম্পূর্ণ আমার, শুধুই আমার। তুমি না চাইলেও তুমি আমার। তোমার উপর শুধু এবং শুধুই আমার অধিকার। তুমি না চাইলেও আমার সাথেই থাকতে হবে সারাটা জীবন। উঠে এসে সাবিহার গলায় সুন্দর একটি লাভ শেপ পেইন্টিং পরিয়ে দেয়।
যেটা লাভ শেপে ভিতরে আছে তাদের দুইজনের ছোট একটি ছবি, যেটা ওদের বিয়েতে তোলা হয়েছে। রাতিয়ান পুনরায় সাবিহাকে নিজের সাথে জড়িয়ে নেয়। তোমাকে কখনো একা রেখে যাব না আমি, কখনো না। তোমাকে একা রেখে আমি কোথায় যাব, যেখানে তুমি আমার প্রতিটি শ্বাস প্রশ্বাসে বিচরণ করছো? যাকে ছাড়া আমি এক মুহূর্ত থাকতে পারবো না, তাকে কিভাবে ছেড়ে যাব আমি? সাবিহা রাতিয়ানের বুকে চুপটি করে পড়ে রাতিয়ানের কথা শুনে যাচ্ছে। এই বুকের মাঝখানটায় সে অদ্ভুত এক শান্তি অনুভব করে। সবচেয়ে এই বুকের মাঝখানটাতেই নিজেকে নিরাপদ মনে হয় তার। সাবিহা মিউয়ে যাওয়া কণ্ঠে বলে ওঠে, তবে তখন কেন বললেন আমায় আপনার সাথে রাখবেন না? আর এত রাতে কোথায় চলে গিয়েছিলেন আপনি আমায় একা রেখে? জানেন আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। আমার সুহাসীও আমার এতটা ভালোবাসে? ভালোবাসি, অনেক ভালোবাসি। এখন তো চলে এসেছি। আর আমি তো এই পার্সেলগুলো নিতে গিয়েছিলাম। তোমার বার্থডে গিফট করব বলে স্পেশাল অর্ডার দেওয়া হয়েছিল, কিন্তু লেট হয়ে গিয়েছে। আমার এসব কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে চাই বলে হাতে রিং খুলতে নিলেই রাতিয়ান সাবিহার হাত ধরে আটকে দেয়। গম্ভীর স্বরে বলে ওঠে, এগুলো কখনো নিজের থেকে আলাদা করার চেষ্টা করবে না সুহাসী। এগুলোকে সব সময় তোমার সাথে দেখতে চাই আমি। সাবিহা আর কিছু বলে না। রাতিয়ান সাথে সাথে সাবিহাকে কোলে তুলে নেয়। ঘটনার আকস্মিকতায় সাবিহা ভয় পেয়ে চোখ বন্ধ করে নেয়। রাতিয়ান হেসে ওঠে। সাবিহা ভেবে উঠতেই পারেনি রাতিয়ান এভাবে তাকে কোলে তুলে নিবে। পিটপিট করে চোখ খুলে রাতিয়ানকে হাসতে দেখে মিকি রাগ দেখিয়ে বলে, এটা কি ধরনের মজা? কথায় কথায় কেন কোলে তুলে নেন আপনি? নামান বলছি, নামান আমায়। রাতিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে ওঠে, আমার একমাত্র বউকে আমি কোলে তুলে নিয়েছি, তাতে তোমার কি? তোমাকে কে বলেছে আমার আর আমার বউয়ের মাঝে নাক গলাতে? সাবিহা রাতিয়ানের কথাই রেগে যায়। চোখ পাকিয়ে তাকাতেই রাতিয়ান সাবিহার থেকে চোখ সরিয়ে বাসার দিকে পা বাড়ে। সাবিহা মুখ পাকিয়ে অন্য পাশে তাকায়। রুমে আসতে না আসতেই ঝপ ঝপ ঝংকার তুলে ধরনের বুকে বৃষ্টি নেমে পড়ল। রাতিয়ান রুমে এসেই রাতিয়ান সাবিহাকে সোজা ওয়াশরুমে পাঠিয়ে দেয়। কান্না করতে করতে সাবিহার চোখ মুখ ফুলে ফেঁপে গেছে একদম। সাবিহা ফ্রেশ হয়ে এসে দেখে রাতিয়ান শুয়ে তার মোবাইল স্ক্রল করছে। সাবিহা লজ্জায় চুপটি রাতিয়ানের পাশে অনেকটা জায়গা অন্য পাশে ফিরে শুয়ে পড়ে। রাতিয়ান শোয়া থেকে উঠে পড়ে। কিছুক্ষণ পরে লাইটস অফ করে দিয়ে এসে সাবিহার দিকে ফিরে নিজের জায়গায় শুয়ে পড়ে। সাবিহা চোখ অফ করে শক্ত করে শুয়ে আছে। অসম্ভব পরিমাণ লজ্জা লাগছে। সে চাইছে না রাতিয়ানের দিকে ফিরে তাকাতে। তার ভিতরে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। বুকের মাঝে জোরে জোরে আওয়াজ করে ধক ধক করছে। সাবিহা জোরে জোরে শ্বাস নিতে থাকে। বৃষ্টিময় রাত, চারপাশে শুধু বৃষ্টির ঝমঝম বৃষ্টির আওয়াজ। কিছুক্ষণ পরে সাবিহা বুঝতে পারে রাতিয়ান তার একদম কাজ ঘেঁষে শুয়ে আছে। সাবিহা সেখান থেকে সরতে নিলেই রাতিয়ান সাবিহাকে নিজের বাহু ডোরে জড়িয়ে নেয়। সাবিহা চোখ মুখ অফ করে চুপটি করে পড়ে থাকে রাতিয়ানের বুকের মধ্যেখানে। তারপর আমি আর কিছু কমু না। তারপর পরের ঘটনা তোমরা জানো। এক বৃষ্টিময় রাতে পূর্ণতা পায় দুইজনের ভালোবাসা। একে অন্যের মাঝে হারিয়ে যায়, একে অন্যকে উষ্ণতায় ভরিয়ে দেয়। জীবনে কষ্ট না থাকলে কেউ কখনো সুখকে উপলব্ধি করতে পারবে না। সুখকে সঠিকভাবে উপভোগ করার জন্য হলেও দুঃখকে প্রয়োজন। দুঃখ না থাকলে পুরো জীবনটা একঘেয়েমিতে ছেয়ে যেত। দুঃখ আর সুখ যেন একে অপরের পরিপূরক। কেটে গেছে দুটো বছর। এই গত 2টি বছরে সাবিহার জীবন পুরো পাল্টে গেছে। জীবনে অনেক কিছুই হারিয়েছে, অনেক আপনজনকে হারিয়েছে, কিন্তু মহান আল্লাহ তাআলা তাকে আবার নিরাশ করেননি। সিরাজ চৌধুরীর মতো একজন বাবা পেয়েছে সে। রাতিয়ানের মতো একজন মানুষকে নিজের করে পেয়েছে যে তাকে পাগলের মতো ভালোবাসে। এতটা ভালো যে কেউ কাউকে বাঁচতে পারে তা রাতিয়ানকে না দেখলে বিশ্বাস করতো না সাবিহা কখনোই ভাবতেও পারেনি তার কপালে মহান আল্লাহ তাআলা এতটা সুখ লিখে রেখেছিল। এত সুখ কি তার কপালে সইবে, নাকি আবারও সবকিছু হারিয়ে ফেলবে সে? সাবিহা বেডে গাল ফুলিয়ে বসে জোড়া চোখে রাতিয়ানকে দেখছে। রাতিয়ান ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে অফিসের জন্য রেডি হচ্ছে। সাবিহাকে গাল ফুলিয়ে বসে থাকতে দেখে সাবিহার দিকে ফিরে নরম কণ্ঠে বলে, কেন এমন জেদ করছো তুমি বলো তো? কেন এত ছেলে মানুষই করো তুমি? আমার কথা কেন শুনতে চাও না তুমি? শুনুন আপনি, আপনার সাথে আমি কথাই বলবো না। রাগ করবে? কথা বলবে না? তবে এই সই,
তবে তোমাকে আমি রোশানের বার্থডেতে নিয়ে যাচ্ছি না। সাবিহা ভ্রু কোঁচকে তাকায় রাতিয়ানের দিকে। প্লিজ প্লিজ নিয়ে যান না, এমন কেন করছেন আপনি? ডক্টর তোমায় কি বলেছে বলো তো? অনেক সাবধানে থাকতে বলেছে, একদম বেড রেস্টে, যেখানে এই অবস্থায় আমি তোমায় বাইরে নিয়ে যাব না। সাবিহার কাছে গিয়ে সাবিহা নিজের সাথে জড়িয়ে নিয়ে বলে, তোমার কথা কেন ভাবছো না? আর আমাদের পিচ্ছির কথাই বা কেন ভাবছো না তুমি বলো তো? আমি তোমাকে আর আমার মাটাকে নিয়ে কতটা চিন্তিত তুমি কেন বুঝো না? আমি আগের বারের মতো কিছু চাই না সাবিহা। সাবিহার মুখ কালো হয়ে যায়। সাবিহা প্রেগনেন্ট 8 মাস 10 দিন চলছে। এর আগেও একবার কনসিভ করেছিল। সাবিহার প্রেগনেন্সিতে সবাই খুব খুব খুশি হয়েছিল। পুরো চৌধুরী বাড়িতে খুশির ঝলকে ঝলমল করে ওঠে, কিন্তু সেই খুশি বেশি দিন স্থায়িত্ব ছিল না। প্রেগনেন্সি 2 মাসের মাথায় সাবিহার পেটে হঠাৎ করে তীব্র ব্যথা শুরু হয়। তখন রাতিয়ান হসপিটালের করিডোরে বসেছিল। রিদিতাকে নিয়ে হসপিটালে এসেছিল। রিদিতা প্রেগনেন্ট ছিল। হসপিটালে নিয়ে আসার পর রিদিতার ফুটফুটে এক ছেলে বাবু হয়। বাবুটাকে দেখে রাতিয়ানের অনেক খুশি হয়। সে ভাবতে থাকে তারও এমন ফুটফুটে ফুলের মতো একটি বেবি আসবে, যার ছোট ছোট হাত পা থাকবে। মিষ্টি একটা বেবি আসবে তাদের ঘরে, তাকে বাবা বাবা বলে ডাকবে। তখনই রাতিয়ানের ফোনে কল আসে, আর কলটা সিরাজ চৌধুরী করেছে। কল করে জানান সাবিহার কথা। হসপিটাল থেকে পাগলের মতো ছুটে যাই বাসায়। গিয়ে দেখে তার শুভ্ররঙা সুহাসী অসহ্য যন্ত্রণায় ছটফট করছে পাশেই মর্জিনা বসে। রাতিয়ান সাথে সাথে সাবিহাকে হসপিটালে নিয়ে যায়। সাবিহা সুস্থ থাকলেও তাদের অনাগত সন্তানটাকে হারিয়ে ফেলে। মিসক্যারেজ হয়ে যায়। বেবি হারানোতে সাবিহা মানসিকভাবে ভেঙে পড়ে। নাওয়া খাওয়া বাদ দিয়ে ঘরের কোণে মনমরা হয়ে বসে থাকতো। সাবিহাকে এভাবে কেউ দেখতে কারোর ভালো লাগতো না। কিছুদিন আগে চৌধুরী বাড়িতে যেমন খুশির আমেজ ছিল, তা নিমেষেই শোকে পরিণত হয়। রাজিয়া নিজের কষ্টগুলিকে লুকিয়ে সাবিহাকে মানসিকভাবে ভালো রাখার জন্য অনেক চেষ্টা করে, কিন্তু দিন শেষে সাবিহার থেকে মিথ্যে হাসিটুকু পায় রাতিয়ান। অবশেষে সাবিহাকে ভালো রাখার জন্য রিদিতার ছেলে রুশানকে তুলে দেয় রিদিতা। রুশানের সাথে সময় কাটাতে কাটাতে সাবিহা মানসিকভাবে পুরোপুরি সুস্থ হয়ে যায়। মহান আল্লাহ তাআলা সবাইকে খুব তাড়াতাড়ি আবারও খুশির সংবাদ দেয়। সাবিহা আবারও কনসিভ করে। আমি রুশানকে দেখবো, আর রুশান বার্থডেতেও যাব। প্লিজ নিয়ে যান না, প্লিজ প্লিজ। আর আমার সাথে তো আপনি আছেনই। তুমি আমার কথা শুনবে না তাই তো? আচ্ছা যাও, নিয়ে যাব, তবে এক শর্তে। কি শর্ত? তোমাকে আমাকে তুমি করেই বলতে হবে। রাতিয়ান সাবিহার পায়ের কাছে হাঁটু কেড়ে বসে সাবিহার পেটে হাত রেখে বলে, জানো বাবা, তোমার মাম্মা খুব পচা। বিয়ের 2টি বছর চলছে, তোমার মাম্মা এখনো আমায় স্যার ডাকে। আর আপনি আপনি বলে, এটা কি ঠিক বলো তো? বলে পেটে একটি চুম্বন করে দেয়। সাবিহা রাতিয়ানের মাথায় চুল ঠিক করতে করতে ভাবতে থাকে, কে জানতো এই মানুষটা আমায় এতটা আগলে রাখবে, এতটা ভালোবাসবে আমায়। ভালোবাসার কি এক অদ্ভুত মায়া, যে মায়াতে জড়িয়ে হাজার হাজার বছর কাটিয়ে দেওয়া যাবে। কে বলবে উনি আমাদের সেই গম্ভীর সিও, সেই রাগী গম্ভীর মানুষটা আজ কতটা পরিবর্তন। কি হলো, কথা বলছো না কেন? সাবিহা কিছু বলবে তখনই রুমের বাহিরে কারো আওয়াজ শোনা যায়। রাতিয়ান বসা থেকে উঠে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে দাঁড়ায়। বাহিরে থেকে সিরাজ চৌধুরী ডেকে ওঠেন। আম্মা। সিরাজ চৌধুরী প্রতিদিনের সকালে সাবিহার সাথে দেখা করে মাঝে মাঝে নিজ হাতে খাইয়ে দিয়ে যায়। হ্যাঁ বাবা, আসো না বলে দাঁড়াতে নিলে সিরাজ চৌধুরী, পাকনামি কেন করছো? বসো, ওঠা লাগবে না। সাবিহা চুপ করে বসে পড়ে। রাতিয়ানের রেডি হওয়া শেষ, তবুও রেডি হওয়ার ভান করতে থাকে। সাবিহা রাতিয়ানের দিকে তাকিয়ে দাঁত চেপে হাসতে থাকে। রাতিয়ান সাবিহার দিকে রাগী দৃষ্টিতে তাকায়, যেন চোখ দিয়ে গিলে খাবে। সিরাজ চৌধুরী কিছুক্ষণ সাবিহার সাথে কথা বলে চলে যায়। সাবিহা সিরাজ চৌধুরীর যাওয়ার পানে তাকিয়ে আছে। সিরাজ চৌধুরীর দরজা পর্যন্ত যাওয়ার পরে রাতিয়ান সাবিহার একদম কাছে চলে যায় আর রেগে বলে, হাসছিলে কেন? খুব মজা লাগছে তাই না? ও মা, আমি কি এখন আপনার জন্য হাসতেও পারবো না? আর আপনিই তো বলেন আমায় সবসময় হাসার জন্য, এখন থেকে কি হাসবো না নাকি? তোমার সাথে তর্ক ঝগড়া করার মুড নেই আমার। অফিস যেতে হবে। বাই, সাবধানে থেকো প্লিজ। আমার মামাটার খেয়াল রেখো। সাবিহার কপালে ভালোবাসার শব্দ করে ভালোবাসার পরশ দিয়ে চলে যেতে নিলেই সাবিহা মায়াভরা কণ্ঠে বলে ওঠে,
নিয়ে যাও না রোশনের বার্থডেতে। কথাটা শোনার সাথে সাথে রাতিয়ানের চলন্ত পা জোড়া থেমে যায়। চটপট পিছু ফিরে সাবিহার সামনে গিয়ে অবিশ্বাস্য চোখে চেয়ে বলে, কি বললে? কিছু বলেছো তুমি? শুনতে পাইনি আমি, আবার বলো। বলছি নিয়ে যান আমার রোশনের বার্থডেতে। কেন এমন করছেন? আমি যেতে চাই। আচ্ছা, আমার সুহাসী যখন এত করে বলেছে তবে তাই হবে। বিকেলে তৈরি হয়ে থাকেন মিস। সাবিহার মন খুশিতে নেচে ওঠে। এক সপ্তাহ ধরে ছেলেটাকে দেখতে পারছে না, আজকেই দেখতে পাবে। রাতিয়ান সাবিহাকে এমন খুশি দেখে মুচকি হেসে বাসা থেকে বের হয়ে যায়। সাবিহার সাথে সাথে ব্যালকনিতে যায়। রাতিয়ানকে বাই বলে রুমে চলে আসে। সাবিহা ব্যালকনিতে বসে মুক্ত আকাশের দিকে তাকিয়ে আছে। হঠাৎ করেই মনের আকাশে মেঘের আনাগোনা, কেমন যেন অস্থির অস্থির লাগছে। কোনো কিছুতে মন বসছে না। হঠাৎ করেই মন বলছে, রাতিয়ান কি ঠিক আছে? এখনো কেন কল করলেন না আমায়? উনি কি ব্যস্ত? হাজার ব্যস্ততার মাঝেও তো আমাকে কল করেন। উনি আজকে কেন তার ব্যতিক্রম? আমার মাঝে মাঝে কেন এতটা অস্থিরতা কাজ করছে? আমার মন কেন অদ্ভুত এক ভয় কাজ করছে? মন যেন আমার প্রিয় মানুষ কিছু হারানোর দুঃসংবাদে জানা দিচ্ছে। সাবিহা বিড়বিড় করে নিজে মনে বলে ওঠে, এসব কি ভাবছো তুমি? পাগলের মতো বলে গাইছো সাবিহা। তোমার রাতিয়ান হয়তো অনেক বিজি, তাই তোমায় কল করেনি। নিজের মনকে বুঝিয়ে শুনে সাবিহা নিজে কল করে রাতিয়ানের কাছে। তবে ফোনটা কেউ তুলে না। সাবিহা পরপর 3বার কল করে, তারপরেও কোনো রেসপন্স নেই। এবার সাবিহার মাঝে অজানা ভয়েরা পুরো দমে বাসা বাঁধে। সে কাঁপা কাঁপা হাতে আবারও কল করে, তবে এবার রিসিভ হয়। রিসিভ হওয়ার সাথে সাথে সাবিহা কাঁপা কাঁপা স্বরে বলে ওঠে, কোথায় আপনি? কল কেন করেননি আমায়? সাবিহাকে থামিয়ে দিয়ে ওপাশ থেকে কিছু বলে, যা শুনে সাবিহার হাত থেকে ফোনটা পড়ে যায়। ধপ করে মেঝেতে লুটিয়ে পড়ে, সাথে সাথে সেন্সলেস হয়ে যায়। সাবিহা সেন্সলেস হয়ে পড়ে যায় মেঝেতে। ওভাবে পড়ে যাওয়াতে পেটে অনেকটা আঘাত লাগে। সাবিহার ব্লিডিং শুরু হয়। প্রায় 5 মিনিট পর মর্জিনা আসে সাবিহার রুমে সাবিহাকে কিছু ফল দেওয়ার জন্য। রুমে এসে মর্জিনা সাবিহাকে রুমে না দেখে ওয়াশরুমের দিকে গিয়ে ডেকে ওঠে, কিন্তু কোনো সারা শব্দ পায় না। মর্জিনা টি টেবিলে ফলগুলো রেখে ব্যালকনির দিকে পা বাড়ায় সাবিহাকে ডাকার জন্য। ব্যালকনিতে গিয়ে সাবিহাকে ওভাবে পড়ে থাকতে দেখে চটজল দিয়ে সাবিহার কাছে যায়। কাছে গিয়ে দেখে সাবিহার চারপাশে রক্তের বন্যা বয়ে যাচ্ছে। অমনি চিৎকার করে কেঁদে সিরাজ চৌধুরীকে ডেকে ওঠে, ও খালু গো, তাড়াতাড়ি আহেন। দৌড়ে দরজার কাছে গিয়ে ডেকে বলে, সিরাজ চৌধুরী নিজের রুমে ছিলেন। মর্জিনাটাকে তাড়াহুড়ো করে রুম থেকে বের হয়ে সাবিহার রুমের দিকে যাই। রুমে যেতেই দেখতে পাই মর্জিনা সাবিহার মাথা কোলে নিয়ে সাবিহাকে ডেকে যাচ্ছে। ব্যস্ত পায়ে সাবিহার কাছে যায়। সাবিহাকে এমন অবস্থায় দেখে সিরাজ চৌধুরী হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। কি করবে না করবে ভেবে পায় না। সাথে সাথে রাতিয়ানের ফোনে কল করেন, কিন্তু ফোনটা বন্ধ দেখাচ্ছে। সিরাজ চৌধুরী তাড়াতাড়ি ড্রাইভারকে গাড়ি বের করতে বলে। সাবিহাকে নিয়ে চলে যায় হসপিটালের দিকে মর্জিনা আর সিরাজ চৌধুরী। মর্জিনা সাবিহার চোখে মুখে পানির ছাপটা দিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করছে। অবশেষে সাবিহার জ্ঞান ফিরে, তবে পেটে অসহ্য ব্যথা অনুভব হয়। অসহ্য ব্যথায় মনে হচ্ছে তার প্রাণ চলে যায় অবস্থা। চোখ মেলে তাকানোর চেষ্টা করতেও পারছে না সাবিহা। শুধু পেটে হাত দিয়ে দাঁতের দাঁত চেপে কষ্ট সহ্য করার চেষ্টা করছে আর বলছে, রাতিয়ান কোথায়? উনি ঠিক আছেন তো? গত 3 ঘন্টা যাবৎ হসপিটালের বেডে নিস্তেজ হয়ে পড়ে আছে সাবিহা। সাবিহাকে হসপিটালে আনার সাথে সাথে ডক্টর অপারেশন করতে হবে বলে জানিয়ে দিয়েছে, না হলে বাচ্চা সহ মায়েরও প্রাণের ঝুঁকি রয়েছে বলে দেয়। সিরাজ চৌধুরী ডক্টরের হাত ধরে কান্না কান্না কণ্ঠে বলে ওঠে, প্লিজ ডক্টর, আমার মেয়ে আর বাচ্চাটাকে বাঁচান প্লিজ। দেখুন, আমরা আমাদের সবটাতে চেষ্টা করব বাচ্চা সহ মাকে বাঁচানোর। বাকিটা আল্লাহর হাতে, তার কাছে প্রার্থনা করুন। সিরাজ চৌধুরী থাপ করে বসে পড়ে, মনে মনে হাজারবার আল্লাহকে ডাকতে থাকে। মর্জিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে আর ভাবছে কি থেকে কি হয়ে গেল এসব। অপারেশন না করা হলে বাচ্চাটাকে বাঁচানো যাবে না বলে ডক্টর জানিয়েছে। অপারেশন করার আগে সাবিহাকে রক্ত দিতে হবে, কেননা সাবিহার শরীর থেকে অনেক ব্লাড ঝরে গেছে। এই অবস্থায় সাবিহার অপারেশনও করা যাবে না, এতে সাবিহার প্রাণের ঝুঁকি আছে। সৌভাগ্য যে হসপিটালে সাবিহার ব্লাড গ্রুপ ম্যাচ করে রক্তও পাওয়া যায়। হসপিটাল থেকে সাবিহাকে ব্লাড দেওয়া হয়। অবশেষে সাবিহার অপারেশন শুরু হয়ে যায়।
এদিকে সিরাজ চৌধুরী কিছুই বুঝতে পারছে না, এই বয়সে এত চাপ নিতে পারছে না সে। এমনিতেই হাটে ডগি সে। একদিকে তার মেয়ের এই অবস্থা, অন্যদিকে তার ছেলের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। সে পাগলের মতো রাতিয়ানকে কল করতে থাকে, তবে বারবারই ফোন বন্ধ বলে। এবার সিরাজ চৌধুরী সিজানকে কল করে, একবার রিং হওয়ার সাথে সাথে সিজান ফোনটা তুলে সবটা বলে। সিরাজ অফিস থেকে রূপসাকে নিয়ে হসপিটালে চলে আসে। আসার পথে রিদিতাকেও খবর দিয়ে দেয়। হসপিটালের করিডোরে চিন্তিত হয়ে দাঁড়িয়ে আছে সবাই। হাসিব, সিজান, মিরাজ চৌধুরী, মর্জিনা। সাবিহার অপারেশন তো সাকসেস হয়েছে, তবে এখনো সাবিহার জ্ঞান ফিরেনি। ডক্টর বলেছে সাবিহার জ্ঞান না ফেরা পর্যন্ত তারা কিছু বলতে পারছে না। সবার মনে একটি প্রশ্ন, রাতিয়ান কোথায়? রিদিতা রোশানকে কোলে নিয়ে অঝরে কেঁদে যাচ্ছে। সাবিহার কেবিনের বাহিরে দাঁড়িয়ে। রূপসা গিয়ে রোশানকে কোলে নিয়ে রিদিতাকে বসিয়ে দেয়। সবার মনে অবস্থা অনেকটাই খারাপ। অধীর আগ্রহে সাবিহার জ্ঞান ফেরার অপেক্ষা করছে। সিরাজ একের পর এক কল করে যাচ্ছে রাতিয়ানকে, তবে প্রতিবারেই সেই একই কথা, আপনি যে নম্বরে কল করেছেন তা এই মুহূর্তে বন্ধ আছে। কিছুক্ষণ পরেই সিরাজ চৌধুরীর মোবাইলে টুংটাং আওয়াজ করে বেজে ওঠে। কেউ কল করেছে। সিরাজ চৌধুরী রিসিভ করে হ্যালো বলতে উপাস থেকে বলে ওঠে, আঙ্কেল আমি সঞ্জিত বলছি, চিনতে পেরেছেন? এক হাতে চোখের জল মুছে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করে। হ্যাঁ সঞ্জীব, বলো বাবা। আঙ্কেল আরিয়ান তো হসপিটালে আছে, ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। সিরাজ চৌধুরী সাবিহার এমন অবস্থায় ছেলের এমন খবর পেয়ে নিজেকে আর স্বাভাবিক রাখতে পারলেন না। বুকে হাত রেখে বসে পড়লেন পাশে থাকা চেয়ারটাতে। সিরাজ চৌধুরীকে এভাবে দেখে সিজান দৌড়ে তার কাছে আসে। ওপাশ থেকে সঞ্জীব হ্যালো হ্যালো করছে। সিজান ফোনটা হাতে নিয়ে হ্যালো বলতেই সঞ্জীব রাতিয়ানের অ্যাক্সিডেন্টের কথা বলে। একদিকে সাবিহা, আরেকদিকে রাতিয়ান কি করবে না করবে ভেবে পাচ্ছে না যেন। রূপসা রিদিতাকে সাবিহার কাছে রেখে সিজান আর হাসিব চলে যায় রাতিয়ানের কাছে। সাবিহার জ্ঞান ফিরেছে, সে রাতিয়ানের সাথে দেখা করতে চায়। ডক্টর এসে রূপসাদের কাছে জানায়, রাতিয়ানকে ওনার সাথে দেখা করতে চাইছেন। কিন্তু ডক্টর, রাতিয়ান তো এখানে নেই। তো ওনাকে আসতে বলুন, ওনার সাথে রোগীর দেখা করান ইমিডিয়েট। রোগীর কন্ডিশন কিন্তু পুরোপুরি ভালো না, কোনোভাবে উনি যেন উত্তেজিত না হয় খেয়াল রাখবেন বলেই ডাক্তার চলে যায়। প্রায় 4 ঘন্টা পরে সাবিহার জ্ঞান ফিরেছে। সিরাজ চৌধুরীর শরীরের অবস্থা ভালো নয়, তাকে জোর করে মর্জিনার সাথে বাসায় পাঠিয়ে দিয়েছে রিদিতা। সিরাজ চৌধুরী অসুস্থ হয়ে গেছে, তাই রিদিতা জোর জবরদস্তি করে তাকে বাসায় পাঠিয়েছে। রূপসা রিদিতা সাবিহার কেবিনে যায়। সাবিহা চোখ বন্ধ করে আছে। কেবিনের দরজায় আওয়াজ হওয়ায় চোখ মেলে তাকায়। রূপসা এগিয়ে এসে সাবিহার পাশে বসে। সাবিহার মাথায় হাত রেখে শান্ত কণ্ঠে বলে, কেমন আছো তুমি? এখন কেমন লাগছে? কষ্ট হচ্ছে তোমার? সাবিহা রূপসার কথার জবাব না দিয়ে বলে ওঠে, রাতিয়ান কোথায়? রূপসা কিছু বলতে যাবে তার আগে রিদিতা সাবিহার কাছে এসে রূপসার কাঁধে হাত রেখে বলে, এই তো রাতিয়ান একটু বাহিরে গেছে, তোর জন্য ওষুধ আনতে এক্ষুনি এসে পড়বে। রিদিতা, আমায় মিথ্যে বলিস না প্লিজ। আমার রাতিয়ান কোথায় আছে, কেমন আছে? আমি এক্ষুনি রাতিয়ানকে দেখতে চাই। বলে নড়তে নিলেই ব্যথা পেয়ে আহ শব্দ করে ওঠে। রিদিতা গিয়ে সাবিহাকে শান্ত করার চেষ্টা করে বলে, মিথ্যা কেন বলবো সাবিহা, রাতিয়ান সত্যি ওষুধ নিতে গেছে, এসে পড়বে এক্ষুনি। যেখানে ওর কান্না করার মতো শক্তিটুকু নেই, পাগলের মতো কাঁদতে কাঁদতে বলতে শুরু করে, আমার রাতিয়ান, প্লিজ যদি একবার বল না রাতিয়ান ঠিক আছে। আমি যদি একবার ওনাকে দেখতে চাই, প্লিজ একবার। উনি ঠিক আছে বল, তাই না? তখন যে ফোনে বলছিল রাতিয়ানের অ্যাক্সিডেন্ট হয়েছে, তা মিথ্যে বল। আমার রাতিয়ানের কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, তাই না? বল না কিচ্ছু হয়নি। রিদিতা গিয়ে সাবিহার হাত জড়িয়ে কেঁদে ওঠে। মাত্র কিছু সময়ের ব্যবধানে মেয়েটার কি অবস্থা হয়ে গেছে, মুখটা শুকিয়ে গেছে। মহান আল্লাহ তাআলা বারবার কেন ওর সাথে এমনটা করে? যখনই একটু সুখের দেখা পায় তখনই সব কিছু ছিনিয়ে নেয়, নিঃস্ব করে দেয়। না জানি রাতিয়ান ভাইয়া কেমন আছে এখন। সাবিহাকে এভাবে কান্না করতে দেখে নার্স বলে ওঠে, করছেন আপনারা? যান এখান থেকে, এতটা সময় এখানে থাকা যাবে না।
সাবিহাকে এভাবে উত্তেজিত হতে দেখে সাবিহাকে ঘুমের ইঞ্জেকশন পুশ করা হয়। ধীরে ধীরে সাবিহা শান্ত হয়ে ঘুমিয়ে যায়। চোখের কোণ বেয়ে এক ফোঁটা জল গড়িয়ে পড়ে। রিদিতা কান্না করতে করতে কেবিন থেকে বেরিয়ে আসে। রূপসা কেবিনে সাবিহার পাশে বসে অঝরে চোখের জল ফেলে। ঘড়িতে রাত 10টা। সাবিহার বেডের পাশে বসে সাবিহার হাত জড়িয়ে নিজে নীরবে চোখে জল ফেলল রাতিয়ান। মাথায় হাতে পায়ে ব্যান্ডেজ, মুখে কিছু জায়গায় ছিলে গেছে, রক্ত জমাট বেঁধে লাল হয়ে আছে। নিজের অ্যাক্সিডেন্টে যতটা কষ্ট হয়নি তার সুহাসীকে এই অবস্থায় দেখে যেন ভিতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। নিজেকে পাগল পাগল লাগছে। নিজের চোখের সামনে তার সুহাসীকে যে আবার দেখতে পারবে এটা কখনো ভাবেনি সে। কিন্তু তাকে যে এই করুণ অবস্থায় দেখবে এটা সে সহ্য করতে পারছে না। অফিসে যাওয়ার পথে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়। মালগাড়ি ট্রাকের সাথে ধাক্কা খায় তাদের গাড়িটা একদম দুমড়ে মুচড়ে যায়। ড্রাইভার গাড়ি থেকে ছিটকে বাহিরে এসে আরেকটি গাড়ির চাকায় নিচে গিয়ে পড়ে। সেখানেই তার মৃত্যু হয়। রাতিয়ান গাড়িতেই থাকে, তবে গুরুতরভাবে আহত হয়। আশেপাশে সবাই হৈ হৈ করতে করতে দৌড়ে আসে। লোকজন মিলে রাতিয়ান ও ড্রাইভারের লাশ পাশের হসপিটালে নিয়ে যায়। সেখানেই পড়ে রয় দমড়ে যাওয়া গাড়ি। অ্যাক্সিডেন্টের পর্বে রাতিয়ান সাবিহাকে কল করার জন্য ফোন বের করে। কল করতে যাবে তখনই অ্যাক্সিডেন্ট হয়। কিছু লোক ঘটনাস্থলে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে ফোনের টুংটাং আওয়াজ আসতে সেখানে থাকা একটি ছেলে গিয়ে ফোনটা নিয়ে রিসিভ করে বলে অ্যাক্সিডেন্টের কথা আর একজন মারা গেছে। কিন্তু ওপাশ থেকে কোনো সারশব্দ না পেয়ে একটু সয়ে এসে দুইবার হ্যালো বলার সাথে সাথে কেউ একজন থাবা মেরে ফোনটা নিয়ে দৌড়ে পালায়। ছেলেটা বুঝতে বাকি নেই ফোনটা ছিনতাইকারীর হাতে পড়েছে। তারপর থেকেই রাতিয়ানের ফোনটা অফ। রাতিয়ানকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে যে হসপিটালে, সেই হসপিটালের ডক্টর সঞ্জীব রাতিয়ানকে দেখার সাথে সাথে চিনতে পারে, সাথে সাথে রাতিয়ানের চিকিৎসা শুরু করে দেয়। সঞ্জীব পেশায় ডক্টর। সঞ্জীব হলো রাতিয়ানের ফ্রেন্ড। রাতিয়ান আর সাবিহার রেজিস্ট্রির সময় ছিল সঞ্জীব। রাতিয়ানকে এমন অবস্থায় দেখে সঞ্জীবের মাথায় কোনো ভাবনা আসছেনি। রাতিয়ানের পুরোপুরি চিকিৎসা করে তারপর সে রাতিয়ানের বাসায় খবর দেয়। রাতিয়ানের অবস্থাও খুব একটা ভালো না। সিজান হাসিব যখন যায় তখনও রাতিয়ানের জ্ঞান ফিরেনি। রাতিয়ানের জ্ঞান ফিরেছে। সিজান হাসিব কেবিনে যায় রাতিয়ানের সাথে দেখা করার জন্য। রাতিয়ানের বেডের পাশে দাঁড়াতেই রাতিয়ানের এমন অবস্থাও সিজানদের জিজ্ঞাসা করে ওঠে, সাবিহা কেমন আছে? ঠিক আছে তো? নিজের এমন অবস্থাও কেউ যে অন্য কারো কথা ভাবতে পারে তা রাতিয়ানকে না দেখলে বোঝা যেত না। এখনো তার সব চিন্তাভাবনা শব্দ জুড়ে সাবিহা। সিজান হাসিব নিজেরা নিজের দিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করে বলে ওঠে, সাবিহা ভালো আছে স্যার। আপনি এখন কেমন আছেন? রাতিয়ান গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আমি এখন ভালো আছি সিজান। তখনই হাসিবের ফোনে কল আসে আর কলটা রিদিতা করেছে, তাই একটু দূরে গিয়ে রিসিভ করে। হ্যালো হাসিব, সাবিয়াকে এখন তো ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছে, এরপর সাবিয়াকে কি বলে শান্ত রাখবো? কিছু একটা করো রাতিয়ান, ভাইয়ার অবস্থা ভালো না, এমন অবস্থায় ভাবির কথা বলা যাবে না রিদিতা। হাসিবের বলা কথাগুলো রাতিয়ান সবটুকু শুনতে না পারলেও কিছুটা শুনতে পায়। সিজানকে থমকিয়ে সব জানতে চাইলে সিজান সাবিহার কথা বলে দেয়। রাতিয়ান ওই অবস্থায় সাবিহার কাছে আসতে চায়, কিন্তু ওর পক্ষে একা আসা সম্ভব ছিল না। তাই সিজান আর হাসিব রাতিয়ানের এমন পাগলামের জন্য সঞ্জীবকেও আসতে হয় রাতিয়ানের সাথে। বর্তমানে সাবিহার বেডের পাশে বসে আছে রাতিয়ান। সাবিহার কপালে ছোট করে একটি চুমু এঁকে দিয়ে বিড়বিড় করে বলে ওঠে, তোমার অনেক কষ্ট হয়েছে তাই না? আর আমার সুহাসীর এমন কষ্টে পাশে থাকতে পারেনি। আর যদি তোমার কিছু হয়ে যেত আমি কিভাবে বাঁচতাম সুহাসী? আজ বেঁচে তো গিয়েছি, তবে তুমি না থাকলে তো জীবন্ত লাশ হয়ে যেতাম। তোমাকে এভাবে দেখতে যে খুব কষ্ট হচ্ছে আমার। শরীর থেকে যে মনের ব্যথাটা কষ্ট বেশি দিচ্ছে সুহাসী। তুমি ছাড়া যে এই রাতিয়ান নিঃস্ব। বলে হাত দুটো মুঠোয় পুরে একটি চুম খায়। 5 বছর পর। দেখো বড় মা, বড় বাবা আমার বাদ দিতে যাবে, তোমার নয়।
গম্ভীর স্বরে বলে চলে যেতে নিলে একটি পিচ্চি মেয়ে মিষ্টি কণ্ঠে বলে ওঠে, না, সবাই আমার বার্থডেতে আসবে। সবলেই গাল ফুলিয়ে কান্নার ভান করতে করতে ড্রয়িং রুমের দিকে দৌড় লাগায়। তার পেছন পেছন রুশানও ড্রয়িং রুমের দিকে যায়। ড্রয়িং রুমে সবাই মিলে কোনো বিষয় নিয়ে আলোচনা করছে। পিচ্চি মেয়েটা দৌড়ে রাতিয়ানের কাছে গিয়ে কান্না করতে করতে বলে ওঠে, বাবাই নূতন ভাই বলে তোমরা থাকবে না। ভাইয়ার বার্থডেতে তো দাবা, তাহলে আমার বার্থডেতে কি তোমরা কেউ থাকবে না? রাতিয়ান পিচ্চিটাকে কোলে তুলে নিয়ে কপালে চুমু এঁকে দিয়ে বলে ওঠে, কে বলেছে মাম্মা তোমার বার্থডেতে আমরা সবাই থাকবো? এমনকি তোমার রোশন ভাইয়া আর তোমার রিদিতা আম্মুও থাকবে। পিচ্চিটা একটি মিষ্টি হাসি দিয়ে রাতিয়ানের গলা জড়িয়ে বলে ওঠে, সত্যি বলতো থাকবা? আমার বার্থডেতেও থাকবা? কি মজা থাকবে, আমার বার্থডেতেও থাকবে। হ্যাঁ, আমরা সবাই তোমার বার্থডেতে থাকবো। তখনই সাবিহা চা নিয়ে আসে ড্রয়িং রুমে। সবাইকে চা দিয়ে রাতিয়ানের পাশে গিয়ে বসে পড়ে। কালকে যেহেতু পাজি দুটোর বার্থডে সব আয়োজন করতে হবে, আর দুজনের বার্থডে পার্টি তো একসাথেই করা হবে। বার্থডে আসার আগে থেকেই এদের ঝগড়া শুরু হয়েছে, তাই ভাবলাম একসাথে রাখি। পিচ্চি মেয়েটা রাতিয়ানের কোল থেকে নেমে সাবিহার কোলে উঠে বসে। রুশানকে ভেঙচি কেটে খিলখিলিয়ে হেসে ওঠে। সাবিহা পিচ্চিটার দিকে তাকিয়ে মেয়েকে রাগ দেখিয়ে বলে ওঠে, এই যে পাকা বুড়ি, অনেক হয়েছে, এখন ঘুমাবেন চলুন। এমনিতেই শুধু রোশন ভাই আর সামনে থাকলে শুধু ঝগড়া, তাই না? চলুন এখন তোমরা কথা বলো, আমি পাকা বুড়িকে রেখে আসি বলে রুমের দিকে চলে যায়। কি ভাবছেন, মেয়েটা কে? তাই তো, পিচ্চি মেয়েটা হচ্ছে সাবিহা রাতিয়ানের মেয়ে, রুশাই বা রুশি, সবার আদরের। এমনকি রুশানও যতই ঝগড়া করুক দুজন তবু একদম পাকা বুড়ি, পুরো সাবিহার কার্বন কপি। সাবিহাও ছোটবেলায় এমন পাকা বুড়ি ছিল। নিজের মায়ের কথা মনে পড়ে এখন সাবিহা নারাজি। কতটা জ্বালিয়েছে সে তার মাকে। সেদিন সাবিহাও তার বাচ্চা দুজনকে বাঁচাতে পেরেছিল ডক্টর। তাদের ফুটফুটে একটি মেয়ে হয়েছিল, তবে পুরো 2 সপ্তাহ বাচ্চাটাকে অবজারভেশনে রাখা হয়েছিল। পাকা বুড়িকে ঘুম পাড়িয়ে নিচে চলে আসে সাবিহা। তখনই রুশানের রুমে যায়। ছেলেটা হাসিব আর রিদিতার হলেও পুরো রাতিয়ানের কার্বন কপি হয়েছে। মাত্র 6 বছর বয়স। রুশান গিয়ে রুশির পাশে দাঁড়ায়। তারপর রুশির হাতে কয়েকটা ডেইরি মিল্ক চকলেট রেখে চলে আসে। ডেইরি মিল্ক রুশির ফেভারিট চকলেট, আর রুশান যখনই এ বাসায় আসে রুশির জন্য চকলেট নিয়ে আসে। আজকেও তার ব্যতিক্রম হয়নি। রুশানের বার্থডে পার্টি অনেকটা বড় করেই আয়োজন করা হয়েছে। বাসা ভর্তি মেহমান। সিজান রূপসাও এসেছে, ওদেরও বিয়ে হয়ে গেছে। রূপসা প্রেগনেন্ট। রূপসা এসে রুশিকে কোলে তুলে নিয়েছে। পুরো বাসাটা খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। বেশ জাঁকজমকপূর্ণভাবেই বার্থডে পার্টিটা শেষ হয়ে যায়। রাত 1টা বাজতে চলেছে। নিজের মেয়েকে বুকে জড়িয়ে শুয়ে আছে রাতিয়ান। রুশি ঘুমিয়ে গেছে অনেক আগেই, কিন্তু রাতিয়ান এখনো ঘুমোয়নি। সাবিহা সিরাজ চৌধুরীকে খাবার খাইয়ে ঔষধ দিয়ে সব কাজ গুছিয়ে আস্তে আস্তে এতটা রাত হয়ে যায়। সিরাজ চৌধুরী এখন আর আগের মতো একা একা নড়াচড়া করতে পারে না। সে এখন প্যারালাইজের রোগী। সাবিহা রুমে এসে দেখে তার পিচ্চি পাকা বুড়িটা ঘুমে বিভোর, তবে রাতিয়ান নেই সেখানে। সাবিহা বুঝতে পেরে যায় রাতিয়ান ব্যালকনিতে, তাই ব্যালকনির দিকে পা বাড়ায়। মুক্ত আকাশের পানে তাকিয়ে আছে রাতিয়ান। সাবিহা গিয়ে তার পাশে দাঁড়ায়। কারো উপস্থিতি টের পেয়ে রাতিয়ান পাশে তাকায়। রাতিয়ান জানে সাবিহা ছাড়া কেউ নয়, হলেও তাই সাবিহা এসে দাঁড়িয়েছে। রাতিয়ান এক হাতে সাবিহাকে নিজের কাছে টেনে নেয়। সাবিহাও রাতিয়ানকে জড়িয়ে ধরে বলে ওঠে, আপনি সেই পুরোনো দিনের কথা ভাবছেন, তাই না? আমাকে ভাবতে বলেন না, তবে আপনি কেন ভাবেন বলুন তো? এই দিনটা এলেই যে আমার মনের মাঝে ভয় কাজ করে সুহাসী। নিজেকে কেমন যেন নিঃস্ব লাগে। সেদিন যদি তোমার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? যদি আপনার কিছু হয়ে যেত, আমি কি নিয়ে বাঁচতাম? আমি যে বেঁচে থেকেও মরে যেতাম। সেদিনকের কথা মনে হলে এখনো আমার ভয় হয়। আপনাকে হারানোর ভয়। আপনাকে হারালে হয়তো আমি এবার শেষ হয়ে যেতাম, তবে মহান আল্লাহ তাআলা এবার আমাকে নিঃস্ব করে দেননি। আমার সাথে সাথে আপনাকে বেঁচে থাকার আরেকটি অবলম্বন দিয়েছে।
মৃত্যু আপনাকে চাই আমার। কথা দিন, কখনো একা রেখে চলে যাবেন না, কখনো না। সবার মতো একা করে দিয়ে চলে যাবেন না। বলে রাতিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। রাতিয়ানও তার শুভ্ররাঙা সুহাসীকে নিজের কাছে জড়িয়ে নেয়। যাব না, তবে একটি শর্তে। সাবিহা ভ্রুকুঁচকে জিজ্ঞেস করে, কি শর্ত? রাতিয়ান মুচকি হেসে বলে, আপনি নয়, তুমি বলতে হবে। সাবিহা বলে ওঠে, জি না, আপনাকে আপনি করে বলবো আমি। আপনি কেন? তুমিই বা নয় কেন? নিশ্চয়ই পৃথিবীতে আপনি বলে সম্বোধনটা অধিক সুন্দর। আমি সারাটা জীবন আপনিই বলবো। রাতিয়ান হেসে দিয়ে বলে ওঠে, আচ্ছা আচ্ছা, তুমি বরং আপনি বলেই বলো। এভাবেই মাসের পর মাস, বছরের পর বছর সুখে শান্তিতে ভালোবাসায় কেটে যাবে সাবিহা রাতিয়ানের জীবন।